sixth and seventh course, as we did not manage one class in 22nd of November. However, today we have Dr. Supratim Mukherjee, Assistant Professor, General Degree College, Shimoor. Mukherjee teaches zoology, is a student of zoology and made his PhD from Indian Institute of Chemical Biology. However, he has a keen interest in wildlife as well as ecology, although he has a vast knowledge on genetics and molecular biology also. So, without wasting time, I am now handing over the charge of this session to Dr. Mukherjee. Over to you, Dr. Mukherjee. Thank you. Good afternoon, everybody. Today I shall discuss about some of the common snakes found in West Bengal. আমি এই স্লাইডগুলো যে তৈরি করেছি সেগুলো মোস্টলি ফর দ্য ইউজি স্টুডেন্টস অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি বাইলিঙ্গুয়াল. So first of all, I'd like to share you with the picture of two snakes. এই লেফট উপরের দিকে যে প্যানেলটা আছে, এই প্যানেলে যে সাপটা আছে, this snake is known as common wolf snake, which is non-poisonous. And the picture at the bottom of the right corner is common Indian trait, which is deadly venomous. ফিল্ডের মধ্যে এই দুটো সাপকে হঠাৎ করে এনকাউন্টার করলে চেনা একটা অসুবিধা হয়, কেননা এদের কিছু অ্যাপিয়ারেন্স একই রকম. And as both these snakes are nocturnal, so it creates some dilemma. তো এদেরকে চিনতে হলে সব থেকে ভালো যেটা বৈশিষ্ট্য, that feature is the presence of a distinct banding between head and the neck. এই সাদা ব্যান্ডটা দেখা যাচ্ছে, তো আমি যেখানে কার্সারটাকে মুভ করাচ্ছি, this particular banding is present only in common wolf snake, যেটাকে আমরা বাংলায় খড়চিতি বলে থাকি. And if it is a common Indian trait, then the band will not here. তাহলে ঘাড় দেখে চিনতে হবে. Another thing is that the banding pattern in common wolf snake started just from the neck. খুব ভালো করে দেখো, এখানে এই নেকের এখান থেকে এই ব্যান্ডিংটা স্টার্ট হয়েছে, একটা ব্যান্ড দুটো ব্যান্ড এই করে গেছে, and that fades away at the end. But in case of common trait, initial পোর্শনটা কিন্তু কোনো ব্যান্ডিং নেই, ব্যান্ডিং শুরু হচ্ছে একটু পর থেকে, and that continues up to the tail. এইভাবে আমরা এই দুটো সাপকে ফিল্ডে আইডেন্টিফাই করতে পারি, তাদের এগেনস্টে কি অ্যাকশন নিতে পারবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি. রাইট আপার প্যানেলে যে সাপটাকে দেখানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওয়ালস সিন্থ ক্রেট, সিমিলার উইথ দ্য কমন ইন্ডিয়ান ট্রেট, বাট দ্য ব্যান্ড প্যাটার্ন ইজ সামথিং ডিফারেন্ট. ইউ ক্যান সি দ্য ডটেড লাইন্স. Here in case of common Indian trait, the band is very much distinct and almost continuous, but it is in case of Wallace Sims trait, band becomes dotted. আমি এই সাপটাকে এই জন্য দেখাচ্ছি কারণ পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের এই সাপের কিন্তু রিপোর্ট আছে. So now go to the next slide. হঠাৎ করে কেউ হয়তো বইয়ের তাকের মধ্যে বই পড়তে গেল, সন্ধ্যের পরে গিয়ে দেখলো যেরকম একটা সাপ বসে আছে, বা কারোর একটা হয়তো বাড়ির দেওয়ালের মধ্যে দিয়ে কোনো একটা সাপ এরকম ভাবে ক্লাইম্ব করতে করতে উঠছে,
Most probably the snake will be the common wolf snake. এদের ক্লাইম করার একটা খুব ভালো একটা অ্যাডাপ্টেশন আছে। নর্মালি দে ফিড অন দ্য লিজার্ডস, মানে টিকটিকিটাকে বেশি করে খায়। টিকটিকি খায় বলে, টিকটিকি কোন জায়গায় থাকে, আমাদের বাড়ির যে সমস্ত জায়গায় আলোগুলো থাকে, এবার আলো যেখানে পড়েছে সেখানে অনেক পোকামাকড় আসে সন্ধ্যের পরে, তো সেই জায়গাতে টিকটিকি আসে, আর টিকটিকির পেছন পেছনে এই সাপটাও আসতে পারে। তো যেহেতু এই জায়গাগুলো একটু উপরের দিকে হয়, তো ক্লাইম্ব করতেই লাগে, এই কারণে এদের একটা ক্লাইম্বিং এর খুব ভালো অ্যাডাপ্টেশন আছে। Then we will go with the another non-venomous snake, which is known as common kukri snake. Common kukri snake is purely non-venomous, and you can see the band pattern. In previous slides, we have seen that the banding of common krait was, the bands are actually whitish or silvery on a dark black or brown background. কিন্তু এই উদয় কালারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এদের ব্যান্ডের কালারটা হচ্ছে কালো, সাদার উপরে কালো ব্যান্ডিং। মোস্টলি আমাদের এখানে যে সমস্ত সাপগুলো পাওয়া যায় যাদের ব্যান্ডটা অ্যাকচুয়ালি কালো রঙের, দে আর প্রবাবলি নন ভেনোমাস স্নেকস। অ্যাকচুয়ালি আমাদের জুলজিতে আমরা নন ভেনোমাস আর ভেনোমাস স্নেকের যে সমস্ত পার্থক্যগুলো করে থাকি, 14-15টা পার্থক্য পড়ার পরে মাথা তো গুলিয়ে যাবে। যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা সাপকে আলাদা আলাদা করে চেনা। আমাদের সাউথ বেঙ্গলে হার্ডলি 56 স্নেকস পাওয়া যায়, তার মধ্যে 19টা তো পাওয়া যায় একেবারে কোস্টাল এরিয়াতে, সমুদ্রের মধ্যে। তাই খুব কম সংখ্যক স্নেক আছে যেগুলোকে আমরা মোটামুটি যদি জানতে পারি তাহলে আমাদের কাজ চলে যাবে। এবার এই যে the whitish background of the mature common kukri snake, এইটা নাও হতে পারে, এই কালো ব্যান্ডিংটা থাকবে, কিন্তু দ্যাট ব্যাকগ্রাউন্ড ক্যান বি ডার্ক যদি সেটা মোল্টিং এর আর্লি স্টেজে থাকে, জাস্ট মোল্ড করেছে, ফ্রেশলি মোল্ড, সেই সময় এদের উপরের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হতেই পারে। একবারে যে হোয়াইটিশ হতেই হবে সবসময় এর কোনো মানে নেই। এই যেমন এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে জাস্ট শেডিং করছিল, সেই সময় 100 দিনের কাজে এনকাউন্টার করেছিল আর তারপরে মারা পড়েছে। তো চকলেট কালার আছে কিন্তু তার উপরে কালো কালো ব্যান্ড, তো এটা একমাত্র ওই ফ্রেশলি শেড করা স্নেকের ক্ষেত্রে এটা হয়। Barred wolf snake, though this snake is not very common in West Bengal, there are scarce reports from West Bardhaman and Bankura districts of West Bengal, but it's a unique snake because the most of the color of the snakes is chocolate. দেখো চকলেটের মধ্যে মাঝে মাঝে whitish band আছে, and the whitish band bears yellow tinge at the crest. এটা খুব একটা এনকাউন্টার করার মতো সাপ নয় আমাদের এখানে যেগুলো পাওয়া যায় তার মধ্যে। বেতাছড়া, বেতাছড়া কথাটা এসছে এই কারণে, বিকজ দে আর অ্যাকচুয়ালি কমনলি লিভ ইন ট্রিজ। গাছ থেকে গাছের মধ্যে যায়, গাছ থেকে তার বাইরে আসে খুব অল্প সময়ের জন্য, মানে ইটস ইন রেয়ার ইনস্ট্যান্সেস দে কেম ইনটু দ্য সারফেস, বাট মোস্টলি দে আর ট্রি ডুয়েলার্স। তো কেউ হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলো ওপর থেকে একটা টুক করে নিচে পড়লো, জাস্ট লাইক বেত। বেত বলে আমরা যেটা জানি সরু গাছের ডাল, বা বেত এক ধরনের গাছই আছে, তো সেটা যেইভাবে পড়ে ঠিক সেইভাবেই এরা মানে গাছের ডালের মতো সামনে এসে পড়ে বলে এদের নাম হচ্ছে বেত আছড়া, আছড়ে পড়ে। আমাদের এখানে there are two kinds of brunchback. One is common brunchback, this left upper panel,
and another is painted bronze back, the lower panel. So the color is very distinct. This chocolatey color is very distinct for the snake. আর এই ব্রোঞ্জ ব্যাগকে আমরা এই চকলেটি কালার দেখে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট টু ডিস্টিংগুইশ বিটুইন এ কমন ব্রোঞ্জ ব্যাগ অ্যান্ড দ্য পেইন্টেড ব্রোঞ্জ ব্যাগ ইজ কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু দুটো ট্রিক বলতে পারি। একটা দেখো, এদের হেডের প্যাটার্নের যে মোস্ট যে কালারটা সেটা চকলেট, বাট পেইন্টেড ব্রোঞ্জ ব্যাগের ক্ষেত্রে হেডটা একটুখানি পেল কালারের হয়ে থাকে, অতটা চকলেটই হয় না। আর দেখো, পেইন্টেড ব্রোঞ্জ ব্যাগের আইয়ের পর থেকে একটা ডার্ক স্ট্রিপ আছে, একটা কালো রঙের স্ট্রাইপ। এই স্ট্রাইপটা কিন্তু কমন ব্রোঞ্জ ব্যাগের ক্ষেত্রে Perhaps some technical ability will be Dr. Mukherjee. We are currently available. Dr. will be start very soon.
The speaker has left due to his absence of network connection. So I called him, and within a very short period of time, he will resume. Sorry for this inconvenience. Please bear with us. ওকে ওকে। আসলে আমার এই সময় ইন্টারনেটটা খুব প্রবলেম করে, 7টার পর থেকে কন্টিনিউয়াস থাকে। So which slide I have displayed last? Did you have seen this yellow speckled wood snake? Anyone can respond. Okay, bronze back was last. So okay. Can you see this yellow speckled wood snake? Yes, sir. Okay. So this yellow speckled wolf snake is not very common in our parts, but we are fortunate. We are belonging into West Bengal are fortunate because these yellow speckled snakes are available here, but not very frequently. You can see the yellow speckled within the body, and the size is not very big actually. You can see this is palm. So a particular I have encountered at least 4 times with the snakes, but all those have these yellow bands which indicates that it's a sub-adult. কিন্তু অদ্ভুতভাবে আমি যে এই সাপটাকে যে পেয়েছিলাম এর অ্যাকচুয়ালি উম্বের মধ্যে 3টে ডিম ছিল, দে আর লাইক পেন্সিল লাইক শেপ। তো এটা বলা খুব মুশকিল যে এদের অ্যাকচুয়ালি অ্যাডাল্ট আর সাব অ্যাডাল্টের মধ্যে এই এগ লেইং এর ব্যাপারটা কতটা কোরিলেটেড। Now this is you all know this is checkered keelback বা বাংলায় আমরা যেটাকে বলি জল ঢোঁড়া। You can see the checkered pattern between yellow and black, যেটা এর একটা খুব বড় বৈশিষ্ট্য। এই চেকার্ড কিলব্যাক মাছটা খুব ভালো করে খায়, ব্যাঙ তো অবশ্যই খায়, কিন্তু মাছ খেতেও এদের কোনো অসুবিধা নেই। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি একটা চেকার্ড কিলব্যাককে একটা কই মাছ খেতে দেখেছিলাম, অ্যানাবাস। আর সেটা খাওয়ার সময় আলটিমেটলি সেটাকে ম্যানেজ করতে না পেরে গলা কেটে গিয়েছিল, তারপরে সেটা মারাও যায়। তো এই নেচারের মধ্যে কোনো ফুডকে খাওয়ার সময় এইভাবে মারা যাওয়াটা সাপেদের ক্ষেত্রে খুব একটা আশ্চর্যজনক কিছু নয়, মানে মাঝে মাঝেই ঘটে থাকে। এক্সপিরিয়েন্স হলেও অনেক সময় এটা হয়ে থাকে। তো যাই হোক, নন ভেনামাস স্নেক চেকার্ড কিলব্যাক। This is olive keelback. Olive keelback, as the name suggests, the color of the dorsal color is very much olive. যদিও এই সাপটা খুব একটা মানে কমন নয়। নর্মালি you can find these snakes in the wetlands. আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা যে সমস্ত জায়গা ডানকুনি ওয়েটল্যান্ডস, এই সমস্ত জায়গাতে এই অলিভ কিলব্যাক স্নেক আছে। খুব শাই আর খুব ফাস্ট, আর এদের ভেন্ট্রাল সাইডটা এরকম হলুদ হয়ে থাকে, খুব ডিস্টিংক্ট, দেখলে চেনা যায়, অসুবিধা কিছু নেই। বাট দেয়ার ইজ ওয়ান কিলব্যাক, নর্মালি
আদার যে সমস্ত কিলব্যাকগুলো আছে, দে আর মোস্টলি নন ভেনামাস, বাট দ্য এক্সেপশন ইজ দ্য রেড নেক কিলব্যাক। রেড নেক কিলব্যাক আমাদের নর্থ বেঙ্গলের দিকের ফরেস্টে পাওয়া যায়। দিস রেড নেক কিলব্যাক ইজ ভেনামাস। এদের বহু টক্সিন থাকে, ভারী বিষাক্ত। তাই কিলব্যাক মানে যে নন ভেনামাস হবে, এই থিওরিটা কিন্তু এ নয়। এই ভিডিওটা খুব ভালো করে দেখো, হাউ ইট ক্যান this is a redneck keelback. The video was taken from YouTube. In Malaysia, at the neck region, they bears a particular gland which is known as nuchal gland. There are some bead-like nuchal glands just under the skin, and the gland can produce this kind of secretions. So this is actually venom. Uh, তো টোড যেরকম ভাবে ভেনম রিলিজ করতে পারে প্যারোটিড গ্ল্যান্ড থেকে, দো দ্যাট টোড ইজ নট ভেনম, বাট দিস ইজ ভেনম। আর ভেনমকে কেউ চাইলে খেতেও পারে, অসুবিধা কিছু নেই, বিকজ দিস ইজ পিওর প্রোটিন। যদি কারোর আলসার না থাকে, ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে জিআই ট্র্যাক্টে যদি কোনো জায়গায় আলসার থেকে থাকে, সেখানে ব্লাডের ব্লাড তো আসে, তো ব্লাডের যদি টাচের মধ্যে ভেনমের কোনো রকম ভাবে সংস্পর্শে আসে, তাতে কিন্তু অবশ্যই তার ইনটক্সিকেশন হবে। ভেনম অ্যাকচুয়ালি পয়জনের সঙ্গে পার্থক্য কিন্তু এটাই। প্রথম কথা, ভেনম ইজ এ মিক্স কম্পাউন্ড, অনেকগুলো কম্পাউন্ড একসঙ্গে মিক্স করে তৈরি হয়। আর হচ্ছে ইট অনলি অ্যাক্টস ইন ব্লাড, ব্লাড ছাড়া অন্য কোনো এতে ভেনম কাজ করে না। এটা এনহাইড্রিস, এটা স্মুথ স্কেল ওয়াটার স্নেকও বলা হয়, আমাদের বাংলায় এটাকে বলে কানামেটুলি। তো নর্মালি ওয়েটল্যান্ড কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কানামেটুলির সংখ্যাও খুব কমে যাচ্ছে আজকালকার দিনে। যদিও ওয়েটল্যান্ড যেখানে আছে সে সমস্ত জায়গায় এখনো পাওয়া যায় নকচার্নাল। তো দেখে চেনার উপায় হচ্ছে, কানামেটুলি নর্মালি এদের একটা স্নাউট থাকে, এলঙ্গেটেড স্নাউট। এই স্নাউটটা দেখে চেনা যেতে পারে যে এই সাপটা কানামেটুলি। আর হচ্ছে এদের বডির একেবারে লম্বালম্বি ভাবে দুখানা ব্যান্ড, এই যে দুটো ব্যান্ড থ্রু আউট যায় সাইড দিয়ে, একটু বাল্কি সাইজের হয়ে থাকে। সন্ধ্যেবেলা হঠাৎ করে বাড়ির কোনার দিকে হয়তো ঢুকে পড়তে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, কানামেটুলির কোনো মানে বিষ নেই অ্যাকচুয়ালি। কলব্রিডি স্নেকের এমনি ডুভেনাইলস গ্ল্যান্ড বলে এক ধরনের গ্ল্যান্ড থাকে, তাতে যে সিক্রিশনটা থাকে, সেই সিক্রিশনটা কিন্তু আমাদের জন্য আদৌ টক্সিক নয়। যদিও কালো সাপ মানেই যে আমি সবসময় সেটাকে কানামেটুলি ধরবো তা না। যদি সেটা পাহাড়ে এনকাউন্টার করা যায়, আমাদের দার্জিলিং কিংবা ডুয়ার্সের পাহাড়ে, দ্যাট ক্যান বি ডেডলি ভেনামাস। দিস ইজ গ্রেটার ব্ল্যাক ক্রেট। গ্রেটার ব্ল্যাক ক্রেট অর বাঙ্গারাস নাইগার পুরোপুরি কালো হয়ে থাকে, কিন্তু ক্রেট। তাই এটাকে দেখে খুব মানে কষাস থাকতে হয় যদি এটা পাহাড়ে হয়। এরকম সাদা সাপ দেখে হয়তো অনেকে মনে করবে যে অদ্ভুত একটা ব্যাপার, বাট দিস ইজ নাথিং বাট ইটস লিউসিস্টিক। লিউসিস্টিক মিনস পার্সিয়াল অ্যালবিনিজম। অ্যালবিনো সাপও হতে পারে। একটা জিনিস খুব এখানে কেয়ারফুল থাকতে হবে, যে ক্রেট গ্রুপের যে স্নেকগুলো, তাদের মধ্যে এই অ্যালবিনিজম ব্যাপারটা
একটু বেশি প্রিভ্যালেন্ট। তাই সাদা রঙের সাপ দেখলেই বা অ্যালবিনো দেখলেই তাকে মানে কোনো রকম তার সঙ্গে একটুখানি ডিস্টেন্স মেনটেন করতে লাগে। 2016 সালে আমাদের নর্থ বেঙ্গলে 9টা ক্রেট রেস্কিউ করেছিল একটা এনজিও। তার মধ্যে 6টা ছিল দোজ আর আইদার লিউসিস্টিক অর অ্যালবিনো। কমন ইন্ডিয়ান ট্রেড লিউসিস্টিক, কোনো ব্যান্ড দেখে বোঝা যাচ্ছে না, হতেই পারে, নট আনকমন। ঠিক আছে। পুঁয়ে সাপ, ব্রাহ্মণী ওয়ার্ম স্নেক, অ্যাকচুয়ালি বোথ দ্য এন্ডস আর ভেরি মাচ সিমিলার, যার জন্য এদের মুখ আর টেলটা খুব একটা ভালো করে ডিস্টিংগুইশ করা যায় না। তেল তেলে ভাব থাকে বলে এদেরকে তেলে সাপও বলা হয়। যদিও এদের আজকাল সংখ্যাতে অনেক কমে গেছে, কেননা এদের যে হ্যাবিটেট ছিল মোস্টলি সেই জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলেছি। খুব ছোট হয়ে থাকে, হাতের সাইজের। তো নর্মালি অনেকে এই অন্ধবিশ্বাসে থাকে যে এদের মানে গায়ের একটা সিক্রেশন থাকে, যেটা হাতে লাগলে বা গায়ের মধ্যে লাগলে সেটা উনি তৈরি করতে পারে। এটা একেবারেই ভুল। এইটা কিন্তু অ্যালবিনো, দিস ইজ অ্যালবিনো ব্রাহ্মণী ওয়ার্ম স্নেক। আমাদের আশেপাশে রেল স্টেশনে বা ট্রেনের মধ্যে যে সমস্ত বেদেরা যে সাপগুলো নিয়ে ঘোরাফেরা করে, তাদের মধ্যে সব থেকে যেটা কমন সেটা হচ্ছে এই অর্নেট ফ্লাইং স্নেক অর কালনাগিনী। কালনাগিনী এটার তোমরা নিশ্চয়ই জানো, ওই চাঁদ সওদাগরের একটা পৌরাণিক কাহিনী আছে, যেখানে বেহুলা আর লক্ষিন্দর বিয়ের পরে বাসর ঘরে ছিল। সেই বাসর ঘরের মধ্যে কোন রকম ছিদ্র ছিল না, কেননা তার ওই ঘরটা ব্রহ্মা তৈরি করেছিল। যদিও কালনাগিনী তো তাকে কামড়াবে এরকম অভিশাপ ছিল, যার জন্য কালনাগিনী গিয়ে বিশ্বকর্মাকে বলেছিল, বিশ্বকর্মা যে ওই ঘরটা তৈরি করেছিল, যে একটা ছিদ্র রেখে দিতে হবে যেখান দিয়ে ও ঢুকবে। আর বাসর ঘরে রাত্রিবেলা এই কালনাগিনী লক্ষিন্দরকে কামড়ায়। তো একটা ধারণা ছিল কি না কালনাগিনী প্রচন্ড বিষাক্ত, লক্ষিন্দরকে কামড়েছিল, লক্ষিন্দর মারা গিয়েছিল। একেবারে ভুল। এই অর্নেস ফ্লাইং স্নেক অ্যাকচুয়ালি আদৌ আমাদের জন্য ভেনামাস নয়, যদিও এদের যে স্যালাইভা আছে তার মধ্যে সিলিটিভ থাকে, যেটা আমাদের ঘুম পাড়িয়ে দিতে পারে। যদিও আমাদের ক্ষেত্রে পার কেজি বডি ওয়েটে খুব একটা এফেক্টিভ নয়। ওরা যেগুলোকে ওরা মানে যেগুলো ওর প্রে আর কি, সেইগুলোকে কিন্তু দিলে তারা মানে এটা একেবারে ভালো একটা সিলিটিভের মতো কাজ করে, ঘুম পাড়িয়ে দিতে পারে। তো এটা মনে করা হয় যে লক্ষিন্দরকে যে কামড়েছিল কালনাগিনী, তারপরে লক্ষিন্দর ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ে যাওয়ার পর ওই কলার ভেলায় করে নিয়ে তারপরে বেরিয়েছিল। এদিকে চাঁদ সওদাগর বাঁ হাতে মনসাকে পুজো দেয়, আর তারপরে ওদিকে হঠাৎ করে লক্ষিন্দর জেগে ওঠে। অ্যাকচুয়ালি লক্ষিন্দর জেগে ওঠাটা হচ্ছে শুধু ওইটুকুই, যে ওই সিলটিপ দিয়েছিল বলে সেটা ঘুমিয়ে পড়েছিল। তারপরে আবার একটা টাইমের পরে সেটা নর্মালি তার এফেক্ট নষ্ট হয়ে যায়, আর তারপরে সে জেগে ওঠে। অর্নিট ফ্লাইং সেটটা খুব ডিস্টিংক্ট, এর কালার, ব্যান্ডিং প্যাটার্ন এগুলো যথেষ্ট মানে আলাদা, যার জন্য একে দেখেই চিনতে পারা যায়। বাফ স্ট্রাইপ কিলব্যাক, আমরা এটাকে জানি হেলে সাপ বলে বাংলাতে। তো এর নর্মালি যদি অ্যাডাল্ট হয়ে থাকে সেক্ষেত্রে এর হেডের কাজটা একটু ইয়েলোইশ কালার হয়ে থাকে, আর বাকি বডির মধ্যে এরকম বাফ স্ট্রাইপ থাকে। হ্যাঁ, এরকম একটা স্কাই ব্লু কালারের উপর খুব ডিস্টিংক্ট, দেখে চেনা যায়, ডায়ানান স্নেক। যদিও এই বাফ কালারেশনটা আর এই ইয়েলো কালারেশনটা নাও থাকতে পারে যদি তাদের মোল্টিং খুব ফ্রেশলি মোল্টিং হয় এরকম একটা স্নেকের ক্ষেত্রে। যদিও আমরা যারা গ্রাম বাংলায় থাকি তারা এই সাপটাকে মোটামুটি ভালো মতোই চিনি। ট্রিঙ্কেট স্নেক, ট্রিঙ্কেট স্নেকস আর ভেরি রেয়ার ইন সাদার্ন বেঙ্গল। যদিও এই ট্রিঙ্কেট স্নেক খুব ডিস্টিংক্টলি চিনতে পারা যায়,
উপরে এই সাপটা হচ্ছে কমন ট্রিঙ্কেট স্নেক। এই কমন ট্রিঙ্কেট স্নেকের দেখো এই হেডের নেক রিজিয়ানে একটা দুটো তিনটে এরকম কালো রঙের স্ট্রাইপ থাকবে, খুব ডিস্টিংক্ট, দেখেই বোঝা যাবে এই স্ট্রাইপ দেখে যে এটা ট্রিঙ্কেট স্নেক। গায়ে কালারটা একটু চকলেটি হয়ে থাকে। তো কমন ট্রিঙ্কেট স্নেক এখানে ঝাড়গ্রামের দিকে তো পাওয়া যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর একটা আছে কপার হেডেড ট্রিঙ্কেট স্নেক, এটা আমাদের নর্থ বেঙ্গলের দিকে আছে, পাওয়া যায়। কপার হেডেড ট্রিঙ্কেট স্নেকের ক্ষেত্রে দেখো এই ব্ল্যাক স্ট্রাইপ আছে, ব্ল্যাক স্ট্রাইপ আই থেকে একটা স্টার্ট হচ্ছে, পিছন দিকে প্রোগ্রেস করে একটা ট্রান্সভার্স ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে এটা গিয়ে কানেক্টেড হয়েছে। আর আই থেকে এরকম তিনটে বেরোয়, যার মধ্যে একটা এখানে কানেক্টেড, দেখেই চিনতে পারা যায় ট্রিঙ্কেট স্নেক। ট্রিঙ্কেট স্নেকের একটা বিহেভিয়ার হচ্ছে এরা অনেকটা এমন ভাবে নিজেদেরকে ম্যানুভার করে, দেখে মনে হবে যেন স্ট্রাইক করতে যাচ্ছে, কিন্তু আদৌ এদের কোনো ভেনাম নেই। লাউডগা, কমন ভাইন স্নেক, দে হ্যাভ এ ভেরি ডিস্টিংক্ট স্নাউট, একটা খুব সুন্দর স্নাউট থাকে। আর খুব ভালো করে লক্ষ্য করে দেখো, দে হ্যাভ এ পিউপিল হুইচ ইজ হরাইজন্টাল। এই হরাইজন্টাল পিউপিলটা এর একটা খুব বড় ক্যারেক্টার। গায়ের রংটা এরকম সবুজ হতেও পারে, বেশিরভাগ সময় হয়তো সবাই তাই দেখে, বাট এটা নাও হতে পারে। এই কমন ভাইন স্নেকটা জলদাপাড়া থেকে তোলা, একেবারে কালার চেঞ্জ। This is brown vine snake, which is also available in West Bengal. This picture was taken from Bankura district, and the vine snakes can be distinguished taxonomically by the pattern of scalations of the head. হেডের কয়েকটা স্কেল থাকে, যে স্কেলটাকে তার প্যাটার্ন দেখে চিনতে পারা যায় এই ভাইন স্নেকের সেটা কোন স্পিসিস। যদিও এই ভাইন স্নেকের আরো অনেক নতুন নতুন স্পিসিস আমাদের এখন আবিষ্কার হচ্ছে। ভেরিয়েবল কালার্ড ভাইন স্নেক, দেখো এদের যে হেডের যে স্কেলেশনটা আছে, দিস স্কেলেশন ইজ ভেরি ডিস্টিংক্ট ফর ইট, চারটে স্কেল আছে। এটাই যদি কমন ফাইন স্নেক হয়, এখানে অ্যাকচুয়ালি এদের স্কেলেশনের মাঝখানে একটা ভালো রকম ফাড়ো থাকে, সেটা ওদের হেড দিকটা দেখলেই বোঝা যায়। তো সেই ফাড়োটা এখানে অ্যাবসেন্ট। ভেরিয়েবল ভাইন স্নেকও আমাদের এখানে পাওয়া যায়। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে স্নাউট। ব্রাউন ভাইন স্নেকের ক্ষেত্রে স্নাউটটা একটু ভোঁতা হয়ে থাকে, আমাদের নাক থ্যাবড়া, কিন্তু যদি সেটা আমাদের কমন ভাইন স্নেক হয়, নর্মালি এদের স্নাউটটা খুব শার্প হয়ে থাকে। এইভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। তো এই ভাইন স্নেকের এত বেশি ভেরিয়েশনস যে এই 2019 সালেও নতুন জিনাস আবিষ্কার হয়েছে ফ্রম ওয়েস্টার্ন ঘাটস, প্রো অ্যাহেটিউলা বলে একটা জিনাস, নতুন একেবারে। এই সাপটাকে, দিস ইজ ভেরি কমন অ্যান্ড উই আর ভেরি মাচ am I audible? Yes, sir. ওকে ওকে ওকে। সো এই সাপটা আমাদের খুব মানে পরিচিত। এই যে ফনা তুলেছে, ফুড আছে, আর তার সঙ্গে এর পেছন দিকে আমার একটা খড়মের মতো চিহ্ন আছে, এটা খড়ম বলা যেতে পারে বা আমাদের চশমার মতো বলা হয়। তো স্পেকটাকেল কোবরা, এই স্পেকটাকেল কোবরা, আর এই পাশের এইটা হচ্ছে আমাদের মনুসেল কোবরা, গোল মতো চিহ্নটা হয়ে থাকে, দেখলেই চিনতে পারা যায়, দুটোকে ডিস্টিংগুইশও করতে পারবো, দুটো আলাদা আলাদা স্পিসিস, নাজা কাউচিয়া আর নাজা নাজা। যদিও এই কিউটের আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এদের এই হেড আর বডির মাঝখানের যে জাংশনটা, যেখানটা হুডটা জাস্ট ওঠে, সেইখানে এরকম সাদা রঙের ব্যান্ড থাকে। তাহলে আবার সেই সাদা ব্যান্ড ভেনামাস স্নেকের ইন্ডিকেট করে, হ্যাঁ, আমাদের এখানে অ্যাটলিস্ট।
এরকম কোনো ব্যান্ডিং নর্মালি স্পেকটাকেল কোবরা বা গোখরোর ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, এইবার হয়তো কারোর একটা মাটির বাড়িতে একটা গর্তের মধ্যে একটা সাপ ঢুকে আছে, আমরা কি করে সেটাকে আইডেন্টিফাই করব যে সেটা পয়জনাস কি নন পয়জনাস? নর্মালি অন্যগুলোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা না হলেও এই কোবরা আর আমাদের টায়াস মিকোসা, যেটাকে আমরা জল ঢোড়া এই দানার সাপ বলে থাকি বাংলাতে, সেই সাপটার ক্ষেত্রে একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এখানে একটা গর্তের মধ্যে দিয়ে একটা মুখ বাড়াচ্ছে, তো এই কন্ডিশনে আমি কি করে চিনবো এটা কি সাপ? প্রথম কথা, এখানে কয়েকটা জিনিস বলে রাখা দরকার। একটা গর্তের মধ্যে যদি সাপ থাকে, আমরা গিয়ে সেই গর্তের মধ্যে আদৌ সাপ থাকে কিনা সেটাকে বোঝার জন্য কি করি, আগে টর্চ মেরে দেখি যে কোনো ঝুল টুল আছে নাকি। যদি কোনো ঝুল থাকে তখন বুঝতে হবে যে এটা সাপের গর্ত নয়, কেননা সাপ যদি যাতায়াত করে সেখানে ঝুল থাকবে না। একটা ছোট্ট মতো যদি ঢিল আমরা কুড়িয়ে ওখানে ফেলি গর্তের মধ্যে, যদি দেখি যে উচ্চিংড়ে কিংবা ছোট ছোট আরশোলা নিম পেরিয়ে আসছে, তখন বুঝবো যে সেখানে কোনো সাপ নেই, কেননা সাপ থাকলে ওগুলো থাকবে না। যদি একেবারে ক্লিয়ার হয়ে থাকে, রিমটা যদি স্মুথ হয়ে থাকে, আর রিমের গায়ে ওই স্কেলেশনের দাগ পড়ে যায়, ভেন্ট্রাল আর ডরসাল দিকের স্কেলেশনের কিছু কিছু দাগই রিমের গায়ে পড়বে, যেহেতু এরা ফসোরিয়াল, এখান দিয়ে পাস আউট করে। এইগুলো দেখেই কিন্তু ওঝারা সাপের গর্ত চেনে, এগুলো খুব ল্যান্ডমার্ক। এটা তো নয় গেল, কিন্তু সাপটা কি করে চিনবো? তো খুব ভালো করে দেখো, যদি আমাদের দানাশয় টায়াস ইন্ডিয়ান র্যাট স্নেকের ক্ষেত্রে এই ম্যান্ডিবলে কয়েকটা এরকম স্ট্রিক থাকে, স্ট্রিক্ট ম্যান্ডিবল, এই স্ট্রিকিংটা খুব ডিস্টিংক্ট। টায়াস ছাড়া এরকম স্ট্রিকিং আর অন্য কোনো এর সঙ্গে রিলেটেড সাপের ক্ষেত্রে হয় না। ওয়ারাস এই নাজার ক্ষেত্রে কিন্তু ম্যান্ডিবলে কোনো স্ট্রাইক নেই। তো আমরা নর্মালি গর্তের মধ্যে সাপটাকে প্রথম আইডেন্টিফাই করার জন্য জাস্ট মুখটা দেখার চেষ্টা করি, মুখটা দেখলে তারপরে কিভাবে সেটাকে ধরবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। তো এই ম্যান্ডিবলের স্ট্রাইপ দেখে এই দুটোকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। সবসময় যে সাপের হুড তুলবে এর কোনো মানে নেই, হুড নাও তুলতে পারে। তো গোখরোর এরকম কালার ভেরিয়েশন হয়, এটা খুব কমন একটা ব্যাপার। যেরকম যে হ্যাবিটেটে থাকে জেনারেশন পর জেনারেশন, তাদের মধ্যে এরকম একটা কালারেশনের ডিফারেন্স আসে। এটা খুব পেল কালার, হোয়ারাস এটা খুব ডার্ক কালার। এটা দুটো হ্যাবিটেটের ডিফারেন্সের জন্য এটা হয়। টায়াস মিউকোসার ইনভেরিয়েবলি তো ম্যান্ডিবলে স্ট্রিক থাকবে। এবার এদের গায়ের কালারেশনে কিছু ডিফারেন্স হতে পারে। যেমন দেখো, এটা হচ্ছে একটুখানি ব্রাউনিশ কালারেশন। নর্মালি সাবঅ্যাডাল্ট স্নেক যদি হয় টায়াসের 6 মাস 1 বছর বয়স, তখন তাদের এরকম একটা কালারেশন থাকে। বড় হতে হতে এই কালারেশনটা আস্তে আস্তে অনেকটাই ফেড হয়ে যায়। আর একটা জিনিস আমরা বলতে পারি যে এই গোখরো আর টায়াসকে ডিস্টিংগুইশ করার জন্য এদের স্কেলেশনটা খুব ভালো করে দেখবে। বডি স্কেলেশন এই নাজার ক্ষেত্রে একটু চালের দানার মতো হয়ে থাকে, কিপিং এ স্পেস। তো এই যে মাঝখানে স্পেস থেকে ছোট ছোট চালের দানার মতো স্কেল, এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু নাজা। আর এটা যদি টায়াস হয়, টায়াসের ক্ষেত্রে কিন্তু এই স্কেলেশনটা একেবারে মানে আমাদের ওই নিমকি যে খাই, নিমকির ঠিক যেরকম শেপ হয়ে থাকে রম্বয়ডাল, আর সেগুলো একেবারে পরপর, মাঝখানে স্পেস কিন্তু খুব একটা দেবে না। এটা দেখেও চিনতে পারা যায় ফিল্ডে। ফুড দেখাচ্ছে। সো নর্মালি আমাদের যেটা মনে হতে পারে যে এটা একটা কোবরা, যদিও এটা কোবরা না, এটা হচ্ছে ফলস কোবরা। এটা আমাদের ডুয়ার্স আর দার্জিলিং ডিস্ট্রিক্টে পাওয়া যায়। যদিও এর হুড থাকে, কিন্তু হুডটা একটু লম্বাটে টাইপের হয়ে থাকে, গায়ের কালারেশনটা যথেষ্ট ভেরিয়েবল হয়ে থাকে। নর্মালি এটা অনেকটা আমাদের জল ঢোড়ার মতো একটা প্যাটার্ন থাকে, নন ভেনোমাস। ফলস কোবরা ফোনা তুললো আর কোবরার মতো দেখালো, কোবরা নয়। ঠিক আছে, এবার চলে আসি আমাদের একটা খুব ইম্পর্টেন্ট স্নেক, যেটাকে খুব ভালো করে চিনতে হবে, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। তো এই চন্দ্রবোড়ার গায়ের কালারেশনটা নর্মালি এরকম ব্রিক কালারেশন হয়ে থাকে।
আর এদের যে চাকা চাকা দাগ, যেটাকে আমরা বলি সার্কুলার দাগগুলো, এই দাগ 3টে রোতে থাকবে গায়ের মধ্যে। একটা ঠিক আপার সাইড বরাবর যায়, আর দুদিকে দুটো সাইডে 3টে রোতে এরকম চাকা চাকা কালো, আর তার মধ্যিখানটা হচ্ছে গায়ে নর্মাল কালারটা বিয়ার করে এরকম একটা চাকা দাগ গোটা গা বরাবর যাবে। এদের হেডটা যে ট্রায়াঙ্গুলার, এটা দেখে অনেক সময় ভাইপারকে অনেকে আইডেন্টিফাই করতে চায়, যদিও এটা খুব ভালো আইডেন্টিফিকেশন ক্যারেক্টার নয়, আইডেন্টিফাইং ক্যারেক্টার নয়। এই ভাইপারের ক্ষেত্রে মুশকিল হচ্ছে রাসেলস ভাইপার যে কোনো হ্যাবিটেটে থাকতে পারে। বাড়ির পাশে, রান্নাঘরের পাশে কোনো একটা হয়তো কাঠের দাঁই করে রাখা আছে, তার ভেতরেও থাকতে পারে। এনি কাইন্ড অফ হ্যাবিটেটস, সেখানে আমরা রাসেল ভাইপারকে পেতে পারি। এটা খুব ইয়াং। এই সাপটা ভালো করে দেখো, এরও কিন্তু ট্রায়াঙ্গুলার হেড, কিন্তু এটা কোনো ভাইপার নয়, এটা হচ্ছে কমন ক্যাট স্নেক। ক্যাট স্নেক নামটা এসেছে তার কারণ হচ্ছে এর আইয়ের যে পিউপিলটা সেটা ক্যাট লাইক বলে ক্যাট স্নেক। আর এদের যদিও দেখো প্যাটার্নটা এমন দেখে মনে হবে ওই মানে ত্রিভঙ্গ মুরারির মতো পোজ নিয়ে আছে, যার জন্য এর বাংলা নামটা হচ্ছে বঙ্করাজ। আমাদের এখানে মানে খুব একটা চোখে দেখতে পাওয়া যায় না, তার কারণ হচ্ছে এদের হ্যাবিটেট। এরা খুব পুরনো বট কিংবা অশ্বত্থ গাছে, তাল গাছের মধ্যে ফোকরের মধ্যে থাকে, আর সেখানে থেকেই তাদের খাবার দাবার সেখান থেকেই ওরা আর্ন করে, যার জন্য এটা আমাদের খুব একটা এনকাউন্টার করি না। যদিও এই ধরনের গাছ কাটা পড়লে তখন আমাদের সেটা চোখে পড়তে পারে। এটা একদম ডিস্টিংক্ট, দেখলে চেনা যায়, নন ভেনামাস কমন ক্যাট স্নেক। স্যান্ড বোয়া, বাংলায় এটাকে তুতুর বলা হয়। তো কমন স্যান্ড বোয়া, এর গায়ের প্যাটার্নটা অনেকটা পাইথনের মতো একটা প্যাটার্ন থাকে। অ্যাকচুয়ালি দিস বোয়াজ আর বিলঙ্গিং টু দ্য ফ্যামিলি বৈডি। তো বৈডিতে পড়ে বলে দিস অল আর কনস্ট্রিক্টার্স। কনস্ট্রিক্টার মানে এরা পেঁচিয়ে খায়, যেটাকেই খাবে একেবারে পেঁচিয়ে নিয়ে, ঠিক যেভাবে পাইথন খায় সেই রকম প্যাটার্নেই এরা কনস্ট্রিক্ট করে সাফোকেট করে দিয়ে মেরে প্রেকে তারপরে সেটাকে এনগালফ করে মাথার দিক থেকে। কমন প্যাটার্ন। এই কমন স্যান্ড বোয়া আমাদের মানে ওয়েস্টার্ন, অবশ্যই ঝাড়গ্রামের দিকে যে সমস্ত নদীগুলো আছে, সুবর্ণরেখা, এই সমস্ত নদীগুলোর মধ্যে বালির বেডের মধ্যে আছে। এগুলো হিউম্যান হ্যাবিটেশনের আশেপাশেও থাকে, খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আর রেড স্যান্ড বোয়া, এর গায়ে কালারটা একটুখানি পেল হয়ে থাকে, কোনো রকম এরকম প্যাটার্ন থাকে না গায়ের মধ্যে লাইক কমন স্যান্ড বোয়া। এটাও আমাদের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া দিকে ডিস্ট্রিক্টগুলো পাওয়া যায়। আর যেহেতু বোয়া পাইথন লাইক, তো এদের জ খুব স্ট্রং হয়ে থাকে বটে, কিন্তু দে আর নন ভেনোমাস। এইটাকে দেখে অনেকে মনে করতে পারে চন্দ্রবোড়া, বাট দিস ইজ নট রাসেলস ভাইপার, whether it is Seawold's স্মুথ ওয়াটার স্নেক। ওয়াটার স্নেক কিন্তু গায়ের মধ্যে এরকম চাকা চাকা প্যাটার্ন আছে, যদিও এটা জাস্ট একটা সিঙ্গেল রোতে থাকে। এই সিভোল্ড স্মুথ ওয়াটার স্নেক আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বা পুরুলিয়ার দিকে পাওয়া যায়, খুব রেয়ারলি পাওয়া যায়। এটা আমার তো যেখান থেকে তোলা, এটা পুরুলিয়ার একটা ড্যামের পাশ থেকে। নোনা বোড়া বা ডগ ফেস্ট ওয়াটার স্নেক, এর ফেসটা যেহেতু ডগের মতো, ডগ ফেস্ট বলা হয়। নন ভেনোমাস, সুন্দরবনের দিকে আমাদের পাওয়া যায়। এদের ক্যারেক্টারিস্টিক্স আই আর স্নাউট থাকে যেগুলো আপওয়ার্ডলি ডাইরেক্টেড। এরা যেহেতু কাদা কাদা জলের মধ্যে থাকে, তো কাদা জলের মধ্যে ভিশনটা যাতে ঠিকঠাক মতো হতে পারে, সেই জন্য এদের আইয়ের পজিশনটা ওরিয়েন্ট করেছে উপর দিকে, আর নস্ট্রিলটাও ওই শ্বাস নেওয়ার জন্য, জাস্ট কাদার মধ্যে ঢুকে থেকে শিকার করে ক্যামফ্লাজ হয়ে, সেই জন্য। সস্কেল ভাইপার, সস্কেল ভাইপার, এদের গায়ের যে স্কেলগুলো, দিস স্কেলস আর ভেরি মাচ কিল্ড। কিল্ড মানে হচ্ছে মাঝখান থেকে উঁচু উঁচু কিছু কিল কিল থাকে, মানে খোঁচা খোঁচা।
এদের যদি হাতটাকে বোলায় এদের গায়ের উপর দিয়ে, একেবারে পুরো কাটা কাটা ঠেকবে। দ্যাটস ওয়াই দে আর কল্ড সস্কেলড। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সস্কেল ভাইপারের পাওয়া নিয়ে একটা বিতর্ক আছে। যদিও 2019 সালে লোধাশুলিতে একটা সস্কেল ভাইপারের বাইটিং রিপোর্ট আছে, যেটাকে ওরা হসপিটালে নিয়ে এসেছিল, তারপরে সেটা আইডেন্টিফাই হয় যেটা সস্কেল ভাইপার, সাব ছিল যদিও। তো 2019 সালে কিন্তু রিপোর্ট হয়েছে। পরবর্তীকালে এটার রিপোর্ট খুঁজতে কিন্তু পাওয়া গেছে 1952 সালে খড়গপুরে কিন্তু এই সাপের একজন ইংরেজ ভদ্রলোক একটা জার্নালে পেপার ছেপেছিলেন পাওয়ার। যদিও সস্কেল ভাইপার হচ্ছে মানে অত্যন্ত রিস্কি স্নেক, আর আমাদের ইন্ডিয়াতে যা স্নেক বাইট হয় তার সব থেকে বেশি স্নেক বাইট হয়ে থাকে সস্কেল ভাইপারের, অ্যাপার্ট ফ্রম ভাইপার। শাঁকামুটি, ব্যান্ডেড ক্রেট এর প্যাটার্নটা একেবারে ডিস্টিংক্ট, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক প্যাটার্ন, ব্যান্ড একেবারে সিমেট্রিক্যালি ফ্রম হেড টু দ্য টেল এক্সটেন্ড করে থাকে। আর এদের যেহেতু এই ব্যান্ডিং প্যাটার্নটা খুব সিমেট্রিক্যাল, আর টেলটা মানে অলমোস্ট বডির সঙ্গে উইথটা একই রকম, তো সিমেট্রিক্যাল বলে এদের হেড আর টেলটাকে খুব আলাদা করে ডিস্টিংগুইশ করা যায় না, যার জন্য একে অনেকে দুমুখ সাপ বলে। যে দূর দিকে মুখ আছে আবার পিছন দিকে হুল আছে, সেই হুল দিয়ে কামড়ায়। যদিও আমরা মানে ডিটোস্টোম, প্রোটোস্টোম এই সমস্ত কনসেপ্ট যাদের জুলজিতে আছে তারা খুব ভালো করে জানে মুখ আমাদের একটাই হয়, আর একটা যেটা হয় সেটা চ্যানাস, এর বাইরে কিছু হয় না। তাই এদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, লেজ থাকে একটা, মুখ থাকে একটা। অবশ্যই শাঁখাবটি ভেনোমাস, কিন্তু শাঁখাবটি অত্যন্ত টিমিড স্নেক, যার জন্য শাঁখাবটির বাইটিং এর ইনসিডেন্স এখনো পর্যন্ত আমার অ্যাটলিস্ট একটাও জানা নেই। এইটা ভালো করে দেখো এই ভিডিওটা, এই সাপটাকে দেখো পায়ের উপর দিয়ে বেরিয়ে গেল। এটা আমাদেরই এই জুলাই আগস্ট মাসে পাওয়া। তো রেস্কিউ করার সময় যখন আমরা এটাকে রিলিজ করলাম, তখন ওই একটা ভদ্রলোকের পায়ের উপর দিয়ে বেরিয়ে গেল, জাস্ট দাঁড়িয়েছিল তার উপর দিয়ে বেরিয়ে গেছে, কোনো রকম বাইট করেনি। এটাই হচ্ছে শাঁখামুটি। শাঁখামুটি সাপ কিন্তু আমাদের হিউম্যান হ্যাবিটেশনের আশেপাশে থাকাটা খুব ভালো, তার কারণ এরা খুব ভালো অন্য সাপকে খেতে পারে। সেই সাপগুলোর মধ্যে খুব কমন হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারকে খায়। এটা লেজার ব্ল্যাক ক্রেট, নর্থ বেঙ্গল থেকে তোলা ছবি। যেহেতু এদের সাইজটা খুব বড় হয়ে থাকে না, সেই জন্য এনি কাইন্ড অফ আদার ক্রেটস লাইক কমন ক্রেটস অর রাসেল ভাইপার, এদেরকে এনকাউন্টার করে এদেরকে এরা খেতে পারে। এটা খুব দরকার। আর যেহেতু নিজে এ খুব টিমিড, সেহেতু এর বাইটিং এর ইনসিডেন্স নেই, তাই এটাকে আমরা মানে আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য বাড়ির আশেপাশে এটাকে আমরা না মেনে রাখতে পারি, খুব দরকার। এটা আমাদের ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি এখনো পর্যন্ত রিপোর্টেড স্নেকের নাম্বারটা 115 or 16, যার মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন ওয়াইজ যখন দেখেছি তখন অল ওভার মানে নর্থ বেঙ্গলে যে পাওয়া যায় নাম্বার অফ স্নেকস, দ্যাট ইজ 82, whereas in South Bengal the number of snakes is 54, within which the 19 are coastal species, and we are less likely to be encountered with these snakes. এই 19টাকেও আমরা বাদ দিতে পারি এর থেকে। অ্যান্ড ভেনোমাস স্নেক যদি আমরা দেখি, নর্থ বেঙ্গলে সেটা হচ্ছে 16টা, whereas in সাউথ বেঙ্গল ইট ইজ 9, খুবই কম। এই 9-এর মধ্যে আবার আমাদের খুব যেটা কনসার্ন সেটা হচ্ছে কমন ইন্ডিয়ান ক্রেট, ব্যান্ডেড ক্রেট, মোনোসেল কোবরা, স্পেকটেকল কোবরা অ্যান্ড রাসেলস ভাইপার। এই 5টার বাইরে আমাদের আর কিছু খুব একটা ভাবতে হয় না। তাই জিনিসটাকে মিনিমাইজ করে আমরা যদি দেখি, তাহলে সাপ নিয়ে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। আচ্ছা, আমার মনে হয় টাইম ইজ আপ বিকজ অনলি 1 hour ওয়াজ অ্যালটেড। সো ম্যানেজমেন্ট পার্টটা আমি বলতে পারলাম না টাইমের জন্য। আজকে আমাদের শান্তনুদারও আছে।
So that's it. So thank you, Dr. Mukherjee. Now it is the time for having a discussion. If the audience have any questions, audience are requested to put their questions in the chat box. Huh? And if any questions are put, that may be asked to the speaker. অ্যাকচুয়ালি আমার একটা ম্যানেজমেন্ট নিয়ে বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাকে আগের দিন সৈকতদা বললো, দেখ এমনি টাইমটা খুব ছোট হয়ে যাচ্ছে, এবার সেই জন্য আমি কি করেছি, ম্যানেজমেন্টটা বাদ দিয়ে দিলাম, কেননা সেক্ষেত্রে আরো হয়তো আমার আধ ঘন্টা লাগবে, আর আজকে দুজনের লেকচার আছে, সেটা একটা ব্যাপার। ম্যানেজমেন্টটা নিয়ে বললে হয়তো অনেক কোশ্চেন উঠে যাচ্ছে, ওটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, স্নেক বাইট। Okay. Okay. Please, let's see. Yes, some questions are there. Mr. Shoriful Islam, are you hearing me? Yes, sir. Absolutely, sir. Yes, please see. I think one question has been put in the chat box. You please. হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নবনীত সরকার, ও বলছে যে Okay, okay, sir. how any kind of snakes can be identified only observing its venom. Actually venom তো দেখে আইডেন্টিফাই করার দরকার পড়ে না, একটা সাপকে কেউ যদি সামনে এনকাউন্টার করে সেদিকেই তার আত্মরং খাঁচা হয়ে যায়, তাই ইনস্ট্যান্ট চেনার জন্য তার মরফোলজিটাই বেশি দরকার। হ্যাঁ, মানে ভেনম দেখে অবজার্ভ করে সাপ চেনা, মানে ভেনম দেখে তো চেনা যাবে না, তার সিমটম দেখে চেনার একটা ব্যাপার থাকে, সেটা যদি তুমি বলে থাকো তাহলে আমি সেটা হয়তো কিছুটা বলতে পারি। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে, হসপিটালে যখন আমার কোনো পেশেন্টকে নিয়ে যাব, তখন কিন্তু সাপটাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হসপিটালে সাপ দেখে চিকিৎসা করা হয় না, প্রথম কথা। সাপটাকে না নিয়ে গিয়ে আমরা যে পেশেন্টটাকে নিয়ে যাচ্ছি, পেশেন্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তুমি যখন আমাকে এই ব্যাপারটা তুললে, তখন তোমাকে আমি একটা জায়গা দেখাই। তো প্রথম থাম্ব রুল হচ্ছে, আমরা একদম বাড়ির কাছের যে হাসপাতাল সেখানে নিয়ে যাব, কেননা এর চিকিৎসা হসপিটাল ছাড়া আর কোনো জায়গাতে হয় না। আর টাইমটা খুব বড় ফ্যাক্টর, যত তাড়াতাড়ি সম্ভব উইদিন 1 আওয়ার আমাদের স্নেক বাইট পেশেন্টকে নিয়ে যেতে হবে টু দ্য হসপিটাল। এখানে একটা রুল অফ 100 থাকে। রুল অফ 100 মানে হচ্ছে, যদি আমরা ফার্স্ট আওয়ারের মধ্যে একটা রুগীর মধ্যে অ্যাটলিস্ট 10 ভায়াল চার্জ করে দিতে পারি, তাহলে তার কিন্তু মৃত্যুর চান্সটা অনেকটাই কমে যায়। আর যদি তুমি বলো সিমটমের ব্যাপার, সিমটমটা ডাক্তারবাবুরা দেখে ঠিক করে, তো এর স্নেক বাইট প্রোটোকল আছে। সেই প্রোটোকলে প্রথমে একটা পেশেন্ট এলেই তাকে আমরা প্রথমে তার সিমটম গুলো দেখা হয়। তো সিমটমের মধ্যে যদি স্নেক বাইট করে, আর সেটা যদি ফণাযুক্ত সাপ হয়, মানে সেটা যদি ভাইপার কিংবা কোবরা হয়, সেক্ষেত্রে একটা লোকাল সোয়েলিং হবে, ফুলে উঠবে, আর অত্যন্ত যন্ত্রণা হয়। এটা একটা খুব কমন সিমটম, খুব ব্যথা হবে, যেটা ওই এনভেনমেশন হয়েছে কিনা সেটা বোঝায়। এইবার প্রথমে গেলেই ডাক্তারবাবুরা এই সিমটম দেখে তাকে একটা নর্মাল স্যালাইন দিয়ে দেয়, আর তার সঙ্গে একটা টিটেনাসের টক্সয়েড দিয়ে দেয়, দিয়ে 10 ভায়ালের একটা, যদি তার সিমটম থাকে তখন সেটা চার্জ করে দেয়। এইবার এই সিমটম দেখে কি হবে তার পুরো প্রোটোকলটা কিন্তু ডাক্তারবাবুরা নিজেরা, তাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা তোমাকে দেখাচ্ছি, সেটাকে দেখেই ওরা সেট করে। তাই সিমটমটাকে রুগীর বাড়ির লোকেদের দেখে চেনার কোনো দরকার নেই, কেন সেটা খুব রিস্কি হয়ে যায়। একদম ডাইরেক্টলি খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে হসপিটালে।
আর যেটা বুঝতে হবে যে হ্যাঁ লোকাল সোয়েলিং হবে, খুব পেন হবে। একটা জায়গায় খুব অসুবিধা হয় যদি কালাচে কামড়ায়, কেননা কালাচের ট্রিটমেন্টটা হচ্ছে সব থেকে আমাদের অসুবিধাজনক হয়ে যায়। এক্ষেত্রে আমি কথা বলে রাখি যে কালাচের কামড় নর্মালি রাত্রিবেলা হয়ে থাকে, যারা মাটির বাড়িতে নিচে বিছানা পেতে শোয়ে, মশারি টাঙায় না, এইরকম কেসে কালাচ আমাদের বডির খুব কাছাকাছি কন্ট্যাক্টে চলে আসে, বাইট করে। কিন্তু কালাচের বাইটটা হচ্ছে কোনো রকম পেন হবে না, কোনো রকম সোয়েলিং হবে না। ইভিন যাকে কামড়েছে ঘুমিয়ে করে সে নিজে বুঝতেও পারে না তাকে কামড়েছে, কিন্তু হঠাৎ করে 1 ঘন্টা পরে তার পেটের ব্যথা শুরু হয়। তো এদের নিউরোটক্সিক ভেনম, কিন্তু এদের এই পেটের ব্যথা শুরু হওয়াটা হলেই বাড়ির লোকজন ভাববে হয়তো খাওয়া দাওয়া অসুবিধার জন্য হয়তো ইনডাইজেশন হয়েছে, তার জন্য হয়েছে, একটা অ্যান্টাসিড খাইয়ে দিল কিন্তু কমবে না। এই ধরনের কেসে রাত্রিবেলা যদি এইরকম ব্যাপার থাকে, যদি ফ্লোর বেড হয়, সেই পেশেন্টকে সঙ্গে সঙ্গে আগে হসপিটালে নিয়ে যেতে হয়, কেননা খুব চান্স থাকে এটা একটা কালাচের বাইট। কালাচের বাইট হলে কিন্তু এই ধরনের সিমটমগুলো থাকে না, সোয়েলিং কিংবা পেন। কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে চোখটা বুঝে আসবে, এটাকে বলা হয় টোসিস। টোসিস সিমটমটা খুব ইউনিক সিমটম। আর গলাটা আস্তে আস্তে একটুখানি চোখড হয়ে যায়, গলা চোখড হয়ে যায়, ভয়েসটা একটু মানে আটকে আটকে যায়, একটু নেতিয়ে পড়ে আর কি ভয়েসটা। এইগুলো দেখে কালাচের বাইট চিনতে পারা যায়। যদিও সিমটম দেখে বাড়ির লোককে চেনার কোনো জায়গা নেই, অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, কিছু চাপানো ছিল না। আচ্ছা এখানে when a banded crate is eating a Russell's viper, doesn't the venom of Russell's viper affect the banded crate? একবার যদি স্নেকটা যদি একবার মারা যায়, তারপরে তার ভেনমটা কিন্তু তার মধ্যে কোনো এফেক্ট করতে পারবে না। কিন্তু হ্যাঁ যদি মানে কোনোভাবে রাসেলস ভাইপার বাইট করে দেয় একে, সেক্ষেত্রে কিন্তু তার এফেক্ট দেখাতে পারে। যা দুটো জিনিস নষ্ট। এরকম হয়েও যায় অনেক সময়। Okay, আচ্ছা thank you, Dr. Mukherjee. Thank you for ঠিক your আছে, valuable থ্যাংক ইউ। We are already having our second speaker, শান্তনুদা, ওকে Dr. Shantanu Chakraborty, ওকে ওকে Principal, ওকে Government General Degree College, Shingur. We have already made one webinar with him, and Professor Chakraborty is well known for his research activity as well as teaching, as well as academic and administrative person. So without wasting our time, I would like to hand over the mic to Dr. Chakraborty. Over to you, sir. Dr. Mukherjee's presentation is, I think, it is complete. স্যার মাইকটা, মাইক্রোফোন। Dr. Shantanu Chakraborty. হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ ডক্টর দেবনারায়ণ রায়, প্রিন্সিপাল ইনচার্জ ঝাড়গ্রাম রাজ কলেজ, and Shoikat Sarkar, who is presently in my college and coordinating this program. I'm thankful to Supratim also for his lecture, wonderful lecture. Actually, he's a genuine zoologist who deals with snakes, birds, and all these things. He's maintaining a biodiversity register in area of Hooghly. It's a very nice lecture, and actually my topic is not dealing with exactly the snakes and others, but I will be talking about the tools and techniques in venomology, like what we can do with the venoms or the antivenoms, and
we will discuss those, the tools and techniques which are used in this type of techniques. So I am not a very technical person in ophiology, so please pardon me, but the system, the tools and techniques are the same for all these type of works. We will discuss those in my topic today, as has been instructed by Shoikat Sarkar. So I will now start presenting my 1 minute. I will start presenting. Is it visible now? Yes, sir, it is clearly visible. It is clearly. It's about tools and techniques in genomics and anti-genomics. These two terms are nowadays very popular because in all the biological terms, if you add with ICS like X, we know that it is going towards bioinformatics. So though it is that these terms are taken from bioinformatics, genomics and anti-genomics, I will go into that later on. But my topic will be what to do about the venoms and how the antivenoms are produced, and what are the modern methods of changing them towards more better production of antivenoms, and what are the uses of the venoms in other medical purposes. So let us start. Snake venom, as you learned a lot about those, snake venom components can be grouped by their molecular weight. We can group them into three major groups. Lower molecular weight compounds are of below 1500 Dalton molecular weight. They are least physiologically active, which includes peptides, lipids, nucleosides, carbohydrates, amines, and metal ions. You know, all these things will be there in any biological fluid. And then the larger venom components of molecular weight 4500 to 10,000 Dalton, which includes polypeptide toxins. Those toxins like neurotoxins, myotoxins, which are causing the most of the damages, as you learned from Supratim's lecture. And the larger components having molecular weight 13,000 to 1,50,000 Dalton are the diverse group of enzymes which produce marked physiological effects. Actually, nowadays, the treatment of this snake venom is targeted mostly towards these enzymes because they are mostly the most important components which are damaging the host tissues much more than the cause of neurotoxins and myotoxins. These toxins effects can be somehow neutralized, but these enzymes are very dangerous. I will go into that later. Enzymes present in snake venom of different percentages, like it can vary from 90% and as little as 25%. There are about 30 enzymes that have been identified in snake venoms, including some of them are called venomous, common to all venomous snake family. The enzymes commonly found is amino acid oxidase, amylase, catalase, deoxyribonuclease, hyaluronidase, nucleotidase, peptidase, phosphodiesterase, phospholipase A and B both, which are very important and found in all the snake families. You can see I have given the family names: Elapidae, Hydrophidae, Viperidae. In all the families, we will get this type of enzymes. Some are factor 10 activator. You know, factor 10 activator means they are dealing with blood coagulations, fibrinogens, alkaline phosphatase, heparinase, which actually will damage the heparin action. So this type of several enzymes are there in the snake venom. And this snake venom also have some historical evidences also. Snake venom was always regarded as a well-known arrow poison. তীরের ডগায় এই সাপের বিষ দিয়ে হান্টিং, এটা একটা খুব নর্মাল প্র্যাকটিস ছিল বহুদিন ধরে। তার কারণ হচ্ছে ভেনাম ডিড নট মেক গেম হার্মফুল টু ইট। যে অ্যানিমালটাকে মারা হতো এই তীরের ডগায় সাপের বিষ দিয়ে, সেই অ্যানিমালটা কিন্তু মরে যাওয়ার পর এই ভেনামটা তার ব্লাড স্ট্রিমে থাকার পর আস্তে আস্তে কিন্তু সেটা
ডিসইন্টিগ্রেট করে যায়, সুতরাং সেটা আর সেরকম ক্ষতিকর অবস্থায় থাকে না, তখন সেটাকে খাওয়াও যায় আর কি। এইসব কারণে স্নেক ভেনাম ওয়াজ আ very useful thing in biological warfare for a long period of time, and it is reported in history that Alexander the Great, তিনি 327 থেকে 325 বিসিতে যখন ভারত আক্রমণ করেছিলেন, তখনও কিন্তু তার তীরের ফলাতে এই অ্যারো পয়জন হিসেবে স্নেক ভেনাম দেওয়া থাকতো। দ্য পয়জন কিং বলে একটি এই ধরনের বইও এই বিষয়ের উপর লেখা আছে। সো স্নেক ভেনাম ওয়াজ ইউজড ফর আ লং লং টাইম ফর ডিফারেন্ট পারপাসেস। এই স্নেক ভেনাম গুলোর একটা সাইনার্জিস্টিক এফেক্ট আছে। সাইনার্জিস্টিক মানে একটা আরেকটাকে আরো বেশি ক্ষতিকর করে তোলে। দ্য কমপ্লেক্স মিক্সচার অফ পলিপেপটাইডস দ্যাট আর প্রেজেন্ট ইন মোস্ট স্নেক ভেনামস ক্যান বি জেনারেলি ডিভাইডেড ইনটু নিউরোটক্সিন এন্ড কার্ডিওটক্সিন together with phospholipase A2 and larger enzymes. Often the toxic effects of these peptides result from a synergistic effect. একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে আরো বড় ইন্ট্রিনসিক টক্সিসিটি ইন্ডিভিজুয়াল স্পিসিসের মধ্যে তৈরি করতে পারে। তো স্নেক ভেনামের এই যে কম্পোনেন্ট গুলোর কথা বললাম, এরা একা একাই বিরাট ক্ষতিকর, তার সঙ্গে এরা আবার একসঙ্গে কাজ করে আরো বড় প্রবলেমস তৈরি করতে পারে। তো এই স্নেক ভেনাম গুলোর অ্যানালিসিস কিভাবে করা হবে? জেনারেলি স্নেক ভেনামের অ্যানালিসিস বহুদিন আগে থেকে চলছে, এখনো চলছে। কিছু কিছু মেথডস কিছু আস্তে আস্তে মডার্ন হতে শুরু হয়েছে। প্রথম দিকে ক্রোমাটোগ্রাফিক সেপারেশনস করা হতো। উই নো অল অ্যাবাউট ক্রোমাটোগ্রাফিক সেপারেশনস, যেখানে একটা ইমোবিলাইজ ম্যাট্রিক্স এর মধ্যে দিয়ে আমরা পাস করাই সমস্ত বায়োলজিক্যাল অর বায়োকেমিক্যাল সলিউশনস গুলোকে, এবং তার মধ্যে দিয়ে অ্যাকর্ডিং টু সাইজ অর অ্যাকর্ডিং টু তার আয়নিক স্ট্রেংথ অর অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাফিনিটি টুয়ার্ডস এনি বায়োলজিক্যাল লাইগ্যান্ড তারা সেপারেটেড আউট হয়। যেমন আমরা যদি জেল ফিল্ট্রেশন করি বা আয়ন এক্সচেঞ্জ করি কিংবা যদি অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি ইউজ করি, উই ক্যান সেপারেট দ্য মলিকিউলস ইনটু ফ্র্যাকশনস। এছাড়া ওই যে স্নেক ভেনামের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো প্রোটিন সাইজ ডিটারমিনেশন এবং তাদেরকে আরো সাব ইউনিটে ডিভাইড করার জন্য এসডিএস পেজ বা সোডিয়াম ডোডিসাইল সালফেট পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস করা হয়। I think all the students who are present here are very much acquainted with these terms and you know the methods. তার পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি যে জিনিসগুলো আস্তে আস্তে আসতে শুরু করলো সেটা হচ্ছে সিকোয়েন্সিং অফ দ্য অ্যামাইনো অ্যাসিডস, বিকজ আওয়ার টার্গেট ইজ টু গো টুয়ার্ডস দ্য জিনস টু টিঙ্কার উইথ অল দিস থিংস। সেই জন্য অ্যামাইনো অ্যাসিড গুলোকে যদি জানা যায় তাহলে তার থেকে তার জিনগুলো জানা যাবে। এইভাবে এই সিকোয়েন্সিং অফ অ্যামাইনো অ্যাসিড শুরু হলো। Automated Edman degradation method, you know, using phenyl isothiocyanate Edman degradation করা হয় একটা গ্যাস ফেজ মাইক্রোসিকোয়েন্সার ইউজ করে। পর এই প্রোটিনগুলোর মধ্যে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিডের সজ্জা, the orientation of the amino acids are determined using Edman degradation. ইদানিং কালে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিসের, which is much finer than SDS page, এবং ইলেকট্রোস্পে আয়োনাইজেশন মাস স্পেকট্রোস্কোপি বা মাল্টিটফ ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন টাইম অফ ফ্লাইট স্পেকট্রোস্কোপি, এই ধরনের স্পেকট্রোমেট্রি গুলো করে আমরা এক্স্যাক্টলি স্নেক ভেনামটাকে আয়নে কমপ্লিটলি বিশ্লিষ্ট করে টোটালি আয়নে সেগুলোকে সেপারেট আউট করে হেভিয়ার আয়ন এবং স্মলার আয়নস এর সেপারেশন করে আমরা বুঝতে পারি যে এর মধ্যে কতগুলো বড় প্রোটিন আছে, কতগুলো স্মল প্রোটিন আছে এবং সেগুলোর মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড আছে। এভরিথিং এখন কিন্তু এইভাবে অ্যানালিসিস করা হচ্ছে। এতটা অ্যানালিসিস করা হচ্ছে তার কারণ স্নেক ভেনামস আর ভেরি ইম্পর্টেন্ট। এই রকম ইলেকট্রন স্পেন রেজোনেন্স তার সঙ্গে ইউজ করে, তার সঙ্গে মাস স্পেকট্রোস্কোপি ইউজ করে এই লার্জার প্রোটিন অ্যানালাইট থেকে নানা রকম মাল্টিপল চার্জড ফ্র্যাকশনস তৈরি করা হচ্ছে এবং সেইগুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করা যাচ্ছে যে এগুলোর এক্স্যাক্টলি কি ধরনের ক্ষতি করতে পারে বা এগুলো দিয়ে আমরা কি উপকার পেতে পারি। বোথ ওয়েজ স্নেক ভেনাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আগে আমি উপকারের জায়গাগুলো বলি। হুইচ আর দ্য ইউজেস অফ স্নেক ভেনাম, স্নেক টক্সিন অ্যাজ থেরাপিউটিক্স, কসমেটিক্স এন্ড ডায়াগনস্টিক্স। আমি কতগুলো ওষুধের নাম এখানে রেখেছি হুইচ আর ভেরি কমন এবং সারা পৃথিবীতে এই ওষুধগুলো ব্যবহার করা হয়। যেমন ক্যাপট্রোপ্রিল ইজ আ পোটেন্ট ইনহিবিটর অফ angiotensin converting enzyme used to treat hypertension and congestive heart failure. You know this enzyme, এই এনজাইমটা কিন্তু ইভেন আমাদের এই করোনা ভাইরাসেরও একটা টার্গেট এনজাইম এবং সেই কারণে এই ক্যাপট্রোপিল ইজ আ ভেরি ইউজফুল মেডিসিন ইন হাইপারটেনশন এন্ড হার্ট ফেলিওর। সেটা কিন্তু তৈরি হয় ফ্রম প্রোলিন রিচ অলিগোপেপটাইডস অফ আ ব্রাজিলিয়ান স্নেক বথ্রোপস।
এটা একটা পিট ভাইপার, সেখান থেকে এই পার্টিকুলার ওষুধটা তৈরি করা হয়, হুইচ ইজ আ ভেরি কমন মেডিসিন। এবং বিভিন্ন রকমের মেডিসিন কম্পোজিশনে, এই স্পেশালি হাইপারটেনশনের মেডিসিন কম্পোজিশনে এটা কিন্তু থাকে। ইন্টিগ্রিলিন ইজ আ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। আমরা জানি যে এই প্লেটলেট এবং তার ফাংশন এটা সমস্ত রোগে ভীষণ ইম্পর্টেন্ট। ডেঙ্গুতে এটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তার সঙ্গে ট্রিট করার জন্য যে সমস্ত ড্রাগ গুলো দেওয়া হয় সেটাও কিন্তু তৈরি হয় ফ্রম আ পিগমি র্যাটল স্নেক, সিস্ট্রুডাস, তার থেকে এটা বার করে নিয়ে আসা হয় এবং এটা অ্যাকিউট কার্ডিয়াক ইস্কেমিয়াতেও ব্যবহৃত হয়। ওয়াগলারিনস বলে একটি ওষুধ আছে যেটা একটা আলফা নিউরোটক্সিন, এটাও একটা পিট ভাইপার থেকে তৈরি করা হয়। ইটস আ ভেরি গুড অ্যান্টি রিঙ্কেল কসমেটিক্স। টুডে ইজ আ ডে যেখানে একটু বয়স হলেই আমরা নানা রকমের অ্যান্টি রিঙ্কেল কসমেটিক্স ইউজ করে আমাদের স্কিনটাকে নর্মাল রাখার চেষ্টা করি। ইভেন দিস নিউরোটক্সিন ক্যান হেল্প ইন দোজ টাইপ অফ পারপাস। ডিফাইব্রেজ বলে একটি ওষুধ, এটা একটা সেরিন প্রোটিয়েজ, এটা ওই একটি ভাইপার থেকে আইসোলেট করা হয়। এটা সেরিব্রাল ইনফ্রাকশন, অ্যাঞ্জাইনা পেক্টোরিস খুব কমন ডিজিজ, এবং সাডেন ডেফনেস, হঠাৎ করে কানে শুনতে পাচ্ছে না, এই সব ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করা হয়। হিমোকোয়াগুলেজ, এটা একটা হিমোরেজের জন্য ব্যবহৃত হয়, খুবই কমন ওষুধ এগুলো। এগুলো বিভিন্ন রকমের, আমরা যখন এই সব ওষুধগুলো নিয়ে ব্যবহার করি তখন আমরা জানিও না যে এগুলোর মধ্যে প্রচুর স্নেক ভেনামের মেটেরিয়ালস আছে। ক্রোটালফিন ইজ আ ভেনাম অফ ক্রোটালাস থেকে আইসোলেট করা হয়, এটা একটা অ্যানালজেসিক। ম্যাম্বালগিন, ইটস আ টাইপ অফ মেডিসিন ইউজড ইন অ্যানালজেসিয়া, এটা ব্ল্যাক মাম্মা থেকে আইসোলেট করা হয়। একটা টেস্ট আছে টেক্সটারিন ইকারিন টেস্ট, এটা দিয়ে আমরা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার আইডেন্টিফাই করতে পারি। লুপাস, সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটোসাস বলে একটি ভয়ানক অটোইমিউন ডিসঅর্ডার আছে যাকে প্রায় ডিটেক্ট করাই যায় না, এবং বহু লোক তার জন্য জানতেই পারে না তারা এই অটোইমিউন ডিসঅর্ডারের রোগী কিনা, এবং সেটা সত্যিই খুব ফ্যাটাল এবং খুবই একটা অসম্ভব মরবিডিটির কারণ। আমাদের দেশেও, সব দেশেই এটা আছে। তার টেস্টটা কিন্তু স্নেক ভেনাম থেকেই তৈরি হয়। যেভাবে টেস্ট করা হবে যে কারোর লুপাস আছে কিনা, সেটা ইস্টার্ন ব্রাউন একটি স্নেক, সেখান থেকে আইসোলেট করা হয়। এছাড়া আরো অসংখ্য ট্রিটমেন্ট, ব্লাড প্রেশার ডিসঅর্ডারের সঙ্গে ম্যাক্সিমাম রিলেটেড। এছাড়া ইনফার্টিলিটিতেও স্নেক ভেনামের ওষুধ, স্নেক ভেনাম থেকে তৈরি হওয়া ওষুধ ব্যবহৃত হয়। ফর দিস রিজন স্নেক ভেনাম ইজ অফ utmost importance to the biochemists and biologists. আরো অনেক পসিবিলিটিস খুলছে, সেগুলো নিয়ে এখন রিসার্চ চলছে। কিন্তু এবার তো করতে হবে ট্রিটমেন্ট। ট্রিটিং স্নেক ভেনাম দ্যাট ইজ বাই মিনস অফ অ্যান্টিভেনাম, যাকে আমরা বলি এনভেনামেশন হলে কি করব, তার জন্য যেটা করা হয় সেটা কিন্তু এখনো এজ ওল্ড প্রসেস। এটা হচ্ছে আমরা একটা পলিক্লোনাল অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করি ফ্রম দ্য সেরাম অফ অ্যান অ্যানিমাল, এবং তারপর সেগুলোকেই ইনজেক্ট করার চেষ্টা করি। এখন কিছু ডেভেলপমেন্টস হয়েছে যেখানে পুরো ওই পলিক্লোনাল অ্যান্টিবডি পুলটাকে না দিয়ে আমরা ওখান থেকে অ্যান্টিবডি গুলোকে আইসোলেট করে নিচ্ছি। অ্যান্টিবডির এক্স্যাক্টলি যেটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, সেগুলোকে ব্যবহার করছি, করে আমরা এই ট্রিটমেন্ট গুলো করার চেষ্টা করছি। এটা মাথায় রাখতে হবে, when used rapidly and appropriately they are capable of neutralizing life threatening system envenoming. For example, pathologies such as venom induced coagulopathy, hemorrhage, neurotoxic effects, এগুলো সব কিন্তু ট্রিটমেন্ট করা যায়। তার জন্যই ডক্টর মুখার্জি একটু আগে বারবার বলছিলেন তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওয়ান্স দে আর ইন দ্য হসপিটাল, উই হ্যাভ আ লট অফ সাপ্লাই অফ অ্যান্টিভেনাম, এবং সেই অ্যান্টিভেনাম দিয়ে কিন্তু এই স্নেক বাইটের প্রবলেমটাকে সলভ করা যায়, এবং সেটার থেকে মানুষ মুক্তিও পেতে পারে। তো এই যে অ্যান্টিভেনামের এই যে ইউজ, সেটা কিন্তু বহুদিন ধরে চলছে, বহু কাল ধরে চলছে। অ্যান্ড there are two types of antivenoms. One are called monovalent, another is polyvalent. The monovalent antivenoms are produced by immunizing animals with venom from a single snake species. একটাই মাত্র স্নেক স্পিসিস থেকে ভেনামটা নিয়ে আমরা যদি ইনজেক্ট করি, তাহলে একেবারে স্পেসিফিক সেই ভেনামটার এগেইনস্টেই অ্যান্টিভেনাম বা সেরামের মধ্যে অ্যান্টিবডি আমরা পাবো। বাট নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডায়াগনস্টিক্স। আমরা জানি না যে এক্স্যাক্টলি কোন সাপটা কামড়েছে, সেইটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা যদি কেউ বলতে না পারে, রাতের অন্ধকারে কামড়েছে, কার কামড় বোঝা যাচ্ছে না, এবং কোনোভাবে যদি সেই যেখানটা বাইটিং সাইট সেই জায়গাটা খুব ক্লিয়ার না থাকে, তাহলে বোঝা খুব মুশকিল। সাপটাকে যদি সে দেখে না থাকে তাহলেও বোঝা খুব মুশকিল। ইন দ্যাট কেস যেটা করা হয় সেটা হচ্ছে কমনলি যেগুলো ওই জিওগ্রাফিক্যাল এরিয়াতে ম্যাক্সিমাম যে স্নেক গুলো অ্যাভেলেবল,
তাদের একটা পুলড অ্যান্টিবডি ইউজ করা হয়, তাকে বলি আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম, যেখানে প্রডিউসই করা হয় সেটা ককটেল অফ ভেনাম ইনজেক্ট করে। এটা ভালো, যেখানে ডায়াগনস্টিক্স টুলের অবস্থা খুবই খারাপ, ডায়াগনোসিস করা যাচ্ছে না, কিন্তু ইট হ্যাজ সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস। যেমন এখানে প্রচুর অ্যাডভার্স রিয়াকশন হতে পারে। সবসময় মনে রাখতে হবে বাইরে থেকে যা আমাদের শরীরে ঢুকছে সেটা কিন্তু আমার নয়, ফলে সেটা যদি অ্যান্টিবডিও হয় সেটাও কিন্তু আমার কাছে অ্যালার্জির কারণ কিংবা কখনো কখনো অ্যাজ অ্যান অ্যান্টিজেন ট্রিট হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আমার বডি তার এগেইনস্টে কিছু একটা রিয়াকশন তৈরি করবে। কিন্তু এইরকম একটা ইমপভারাইজড কান্ট্রিতে, যেখানে প্রচুর স্নেক বাইট ভিকটিমস রয়েছে, সেখানে আমাদের হাতে আর কোনো পথ থাকে না, আমরা এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনামের দিকেই যাই। আরো প্রবলেম আছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনামের, সেগুলো আমরা পরে বলবো। আপাতত দেখি মনোভ্যালেন্ট অ্যান্ড পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম এই দুভাগে আমরা ভাগ করতে পারি। তো সেই জন্য স্নেক ভেনামের ডায়াগনস্টিক্সটা খুব ভালো হওয়া দরকার। এই যে আমরা মুখের কথায় বলি কালো রঙের সাপ ছিল, দুটো ফুটো হয়েছে, এই ধরনের কথাবার্তার সাইন্টিফিক বেসিস তো খুব কম। এগুলো মোটামুটি ওই গ্রামের লেভেলে, ভিলেজ লেভেলে আমরা কোনো যদি ওঝার কাছে যাই তখন এই ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু বেসিক্যালি সাইন্টিফিক ফিল্ডে যখন ডক্টর হসপিটালে ট্রিটমেন্ট করবেন তখন তিনি প্রপার ডায়াগনস্টিক্স এর দিকে যাওয়ার চেষ্টা করবেন। এবং দেয়ার আর সেভারাল দিস টাইপ অফ diagnostics. We can use ELISA, enzyme linked immunosorbent assay. We can use several optical immunoassays. We can use, nowadays we can use microarray PCR based assay, যেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বেশি স্পিসিস স্পেসিফিক, রিলায়েবল, সেনসিটিভ, র্যাপিড, ইনএক্সপেন্সিভ, স্টেবল, সিম্পল মেথডস বার করতে পারি, যেগুলো দিয়ে ডায়াগনস্টিক্স করা যেতে পারে। এবং সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড করাও হয়। আমাদের দেশে কতটা করা হয় আমি খুব কনফার্ম নই, তবু একটা পেশেন্ট যখন হসপিটালে যায় ডেফিনেটলি কিছু কিছু টেস্ট তো করাই হয়, এবং সেইগুলোর বেসিসেই স্নেক ভেনাম ডায়াগনস্টিক্সে এই মেথডগুলোর খুব গুরুত্ব আছে। যেগুলো মেথডগুলো ইউজ করা হয়, যেমন বায়ো অ্যাসেস, ইমিউনো অ্যাসেস লাইক ইমিউনোডিফিউশন, ইমিউনো ইলেকট্রোফোরেসিস, ইমিউনোফ্লুরোসেন্স, রেডিও ইমিউনো অ্যাসে, এলাইজা অফ কোর্স, এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট অ্যাসে, এইগুলো ব্যবহার করা হয়। আই নো দ্যাট দ্য স্টুডেন্টস জানে এগুলো, যে এই মেথডগুলো কি, কারণ এখন পড়ানো হয়, তবু আমি একটু একটু করে দেখেছি। যদি স্নেক বাইটের ল্যাবরেটরি ডায়াগনোসিস করা হয়, একটা তো সবচেয়ে বড় টেস্ট হচ্ছে যে ব্লাডটা ইনকোয়াগুলেবল হয়ে যায়। আমরা একটু আগে দেখেছি হেপারিনেস থাকে এনজাইম, ফলে ব্লাডটা কোয়াগুলেট করতে চায় না, এবং সেটা 20 মিনিট টেস্ট করলেই বোঝা যায়। ব্লাডটাকে নিয়ে এই ছবিটার মতো যদি রেখে দেওয়া যায় তাহলে ক্লট করে না, এবং ব্লাড যদি ক্লট না করে তাহলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে যেখানে একটা স্নেক বাইট হয়েছে এবং পেশেন্টের ব্লাডের মধ্যে স্নেক ভেনাম পাওয়া যাচ্ছে। এটা খুবই একটা ক্রুড টেস্ট, কিন্তু এই টেস্টটা এখনো অব্দি করা হয়। এরপর যে সমস্ত সেন্সিটিভ টেস্টগুলো ইউজ করা হয়, যেমন রেডিও ইমিউনো অ্যাসে, রিভার্স ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন, রিভার্স প্যাসিভ অ্যাগ্লুটিনেশন, ফ্লুরোসেন্স ইমিউনো অ্যাসে, তারপরে এলাইজার তো ডিফারেন্ট টাইপ অফ মোডস ইউজ করা যেতে পারে। এবং আমি এখানে কতগুলো রেফারেন্স দিয়ে রেখেছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউজিং র্যাবিট সেরাম, হিউম্যান সেরাম, টিস্যু হোমোজিনেটস, বায়োলজিক্যাল ফ্লুইড মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যদি কোনো নিউরোটক্সিন হয়, এই ধরনের যে কোনো জিনিস দিয়েই আমরা কিন্তু স্নেক স্পিসিস গুলোকে আইডেন্টিফাই করতে পারি। ডিফারেন্ট টাইপ অফ স্নেক স্পিসিস, এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব এই সমস্ত মেথড ইউজ করে, এবং সেটা একেবারে পার এমএলএ ন্যানোগ্রাম লেভেলে, বিকজ স্নেক ভেনাম ইজ not in a huge amount in our body. যখন স্নেক বাইট করে খুব কম অ্যামাউন্টে স্নেক ভেনামই কিন্তু সেখানে ঢোকে। দোজ আর ইন ন্যানোগ্রাম কোয়ান্টিটিস। তাদেরকে ডিটেক্ট করতে গেলে কিন্তু খুব মানে অ্যাডভান্স লেভেলের ইমিউনো অ্যাসে ইউজ করতে হবে। এইরকম ইমিউনো অ্যাসে এখানে যেখানে বলছি এবি এলিয়াইজা, এগুলো সব হচ্ছে বেসিক্যালি স্যান্ডউইচ এলাইজা। সেগুলো দিয়ে আমরা টিস্যু হোমোজিনেট, বডি ফ্লুইড মানে যে জায়গাটায় কামড়েছে সেখান থেকে টিস্যুটা একটুখানি তুলে নিয়ে সেই টিস্যুটাকে হোমোজেনাইজ করে যদি আমরা ডিটেক্ট করার চেষ্টা করি, ইভেন 0.1 ন্যানোগ্রাম অব্দি ডিটেক্ট করা সম্ভব। নাজা, রাসেলস ভাইপার, এদের সমস্ত স্পিসিস গুলোকে আমরা বডি ফ্লুইড থেকে নিতে পারি। বডি ফ্লুইড বলতে ব্লাড হতে পারে, সেরাম হতে পারে, আবার বডি ফ্লুইড বলতে এমনি কোনো একটা জায়গায় ইনজেক্ট করে খানিকটা ফ্লুইড নিয়ে সেখান থেকেও দেখা যেতে পারে, হিউম্যান সেরামের মধ্যেও দেখা যেতে পারে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা অনেকগুলো স্নেক ভেনামকে আইডেন্টিফাই করতে পারি, এবং দিস অ্যাসেস আর হাইলি সেনসিটিভ ইন দ্য লেভেল অফ ন্যানোগ্রাম, হুইচ ইজ ভেরি ভেরি সেনসিটিভ। সুতরাং এই টেস্টগুলোকে করলে পরে কিন্তু স্নেকটা এক্স্যাক্টলি কি সেটা বোঝা সহজ হয়ে যাবে। If I want to use a sandwich ELISA, we can go for two different ways. One is we can coat the ELISA
plates with venom antibody, or we can coat with the venom. The venom antibody is the antibody and the venom is regarded as the antigen. If it is positive, in the second stage we will add the venom, or in case of when we coated with venom, we will add the serum antibody. So from there the positive and negative tests can be done, এবং এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝে নিতে পারি ইন আ মিনিট or in say 5 minutes, within 5 to 10 minutes we can determine যে এই ভেনামটা এক্স্যাক্টলি কোন পার্টিকুলার টাইপ অফ স্নেকের থেকে এসেছে। এই টেস্টগুলো এখন এতটাই ভালো হয়ে গেছে যে এই টেস্টগুলোকে এখন আমরা একদম র্যাপিড টেস্টের জায়গায় কিট লেভেলে নিয়ে গেছি। আমরা জানি এই ধরনের কিট যেগুলো আমরা প্রেক কালার টেস্টে ইউজ করি প্রেগন্যান্সি ডিটারমিন করার জন্য, সেই ধরনের কিট কিন্তু অ্যাভেলেবল। নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপরে আমরা যদি ডিফারেন্ট লাইনসে ডিফারেন্ট অ্যান্টিবডি দিয়ে রাখি, হিমোরেজিক ভেনামের জন্য একটা সেট, নিউরোটক্সিক ভেনামের জন্য একটা সেট, এইরকম যদি অ্যান্টিবডি এবং বাকি যা প্রয়োজন হয়, যা সব কনজুগেটেড কোলয়েডাল গোল্ড এন্ড এভরিথিং, সেই ধরনের সমস্ত যদি আমরা সেকেন্ড অ্যান্টিবডি গুলো দিয়ে রাখি, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে সি লাইন, এইচ লাইন এন্ড এন লাইন। যদি শুধুমাত্র সি লাইনটা কালার দেখায় তাহলে বুঝতে হবে যে কোনো স্নেক ভেনাম নেই। যদি সি লাইনের সঙ্গে এইচ লাইনটা দেখায় তাহলে বুঝতে হবে হিমোরেজিক ভেনাম পজিটিভ। যদি সি লাইন এবং এন লাইন বোথ দুটোই দেখায় তাহলে বুঝতে হবে নিউরোটক্সিক ভেনাম পজিটিভ। আর যদি কিছুই না দেখায় তাহলে আমরা বলবো ফেল। এটা সেরাম থেকে ডাইরেক্টলি টেস্ট করা যাবে, একটুখানি সেরামের মধ্যে এটাকে ডিপ করে দিলেই চলবে। সো দিস টেস্টস আর ভেরি ইউজফুল। আমরা এইগুলো দিয়ে কিন্তু খুব সহজে ডায়াগনোস করতে পারি যে অ্যাটলিস্ট হিমোরেজিক ভেনাম আর নিউরোটক্সিক ভেনাম। তারপর আরো ক্রিটিক্যালি দেখে নিলে আমরা স্নেকটাকেও আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু একটা সেরো কনভার্সন হয়, খুব বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে। আমরা জানি যে কোনো ইমিউন রিয়াকশনেই সেরো কনভার্সন হয়, এখানেও কিন্তু একই ব্যাপার। 3 to 6 days এর মধ্যে আমরা আইজিজি আইজিএম দুটোই একসঙ্গে পাবো। এই টেস্টগুলো মোস্টলি কিন্তু আইজিএম বেসড, এবং আইজিএম বেসড টেস্ট হলে আমাদের সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। 3 to 6 days এর মধ্যে আইজিএম আইজিজি রেসপন্সটা মোটামুটি একই রকম থাকে, কিন্তু যত আমরা 7 to 18 days এ যাব তত আইজিজি বাড়বে, আইজিএমটা অনেক বেশি বেড়ে যাবে। এই টেস্টগুলো মোস্টলি আইজিজি বেসড টেস্ট, সুতরাং আইজিএম যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু ডিটেক্ট করা মুশকিল হয়ে যাবে। আর 30 থেকে 90 days এর মাথায় তখন আইজিজিটাই আমরা পাবো, বাট দ্যাট ইজ আ কনভালুশন ফেজ। যদি কেউ 30 থেকে 90 days বেঁচেই যায় তাহলে কিন্তু তার ওই স্নেক ভেনামের প্রবলেমটা পেরিয়ে এসছে সে। সুতরাং একটা সেরো কনভার্সন সবসময়ই হয়, এখানেও হয় এনভেনামেশনের ফলে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা ডিটেক্ট করার চেষ্টা করি তাহলেই বেটার। এই জন্যই হসপিটাল নিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঘরের মধ্যে ওই পা বেঁধে রেখে দেওয়া বা এইসব করার থেকে। তবে এই যে অ্যান্টিভেনামের কথা বারবার করে বলছি, যে অ্যান্টিভেনাম গুলো দিয়ে আমরা এই ভেনামটাকে নিউট্রালাইজ করতে পারি তার আবার দু রকমের ব্যাপার আছে। কিছু অ্যান্টিভেনাম ভীষণ এফিশিয়েন্ট আর কিছু ভীষণ ইনএফিশিয়েন্ট। যারা এফিশিয়েন্ট অ্যান্টিভেনাম তারা 24 ঘন্টার মধ্যে ভেনামের টাইটারটা কিন্তু কমিয়ে দেবে। এই যে সলিড লাইন যেটা আছে লেফট সাইডের এ ডায়াগ্রামটায়, সেখানে সলিড লাইনটা বোঝাচ্ছে ভেনামটা কমছে, আর অ্যান্টিভেনাম কনসেন্ট্রেশনটা বেড়েছিল, আস্তে আস্তে অ্যান্টিভেনাম কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। ওয়ান্স এগেইন আমি আবার মনে করি দিই, অ্যান্টিভেনাম কিন্তু বেশি দিন শরীরে স্টে করলে সেটাও ক্ষতিকর। কিন্তু যদি অ্যান্টিভেনামটা ইনএফিশিয়েন্ট হয় তাহলে আমাদেরকে বারবার অ্যান্টিভেনাম দিতে হয়। কমছে, আবার ভেনামের কনসেন্ট্রেশন বাড়ছে, তখন আবার অ্যান্টিভেনাম দিতে হবে। নিচে অ্যারো দিয়ে বোঝানো আছে, এখানে যে অ্যারো গুলো দেওয়া আছে এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে কতবার অ্যান্টিভেনাম আমাদেরকে দিতে হচ্ছে। এন্ড দিস ইজ ভেরি ভেরি পেইনফুল। বারবার অ্যান্টিভেনাম দেওয়া কিন্তু সেই পেশেন্টটার পক্ষে খুবই পেইনফুল। সেই জন্য অ্যান্টিভেনাম যদি খুব এফিশিয়েন্ট হয় তাহলে একটা সিঙ্গেল ডোজেই কিন্তু এই ছবিটার মতো একটা সিঙ্গেল ডোজেই কিন্তু ইট উইল ওয়ার্ক। বাট ইফ ইনএফিশিয়েন্ট অ্যান্টিভেনাম ইজ দেয়ার তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে থাকবে। অ্যান্টিভেনাম কি করে প্রডিউস করা হয়? স্পেসিমেন কালেক্ট করা হয়, ভেনাম কালেকশন, ভেনাম এক্সট্রাকশন করে তারপরে অ্যান্টিভেনামটা কোনো একটি অ্যানিমালকে, মোস্টলি হর্সদেরকে ইনজেক্ট করা হয়। সেখান থেকে ব্লাড কালেক্ট করা হয়। ব্লাড কালেকশনের পর ব্লাড থেকে অ্যান্টিবডিটা পিউরিফাই করে নেওয়া হয়, এবং পিউরিফিকেশনের পর অ্যান্টিবডিটাকে কনসেন্ট্রেট করা হয় ইউজিং ফিল্টার্স। তারপর মার্কেটে বিক্রি করা হয় বা বিভিন্ন হসপিটালে সেগুলো চলে যায় পিউরিফাইড কোবরা অ্যান্টিভেনাম এরকম নামে। কিন্তু পরবর্তীকালে আরো কিছু কিছু স্ট্যান্ডার্ডাইজ মেথড ইউজ করা হয়েছে, যেমন সেপারেশন অফ অ্যান্টিবডি ইউজিং ম্যাগনেটিক ফোর্স, এবং সেই ম্যাগনেটিক ফোর্স দিয়ে অ্যান্টিবডিটাকে সেপারেট করার পর
অ্যান্টিভেনামটাকে একটু অ্যাটেনুয়েটেড করা হয়, কারণ অ্যান্টিভেনামের মধ্যে আরো অনেক অ্যান্টিবডি থাকে। সেই অ্যান্টিবডি গুলোকে প্রেসিপিটেট ডাউন করানো হয় ইউজিং ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন্স, যাতে করে একেবারে স্পেসিফিক অ্যান্টিবডি পাওয়া যায় এগেইনস্ট দ্য পার্টিকুলার স্নেক। দিস টাইপ অফ মেথডস ওয়ার ইন এখনো চলছে, মানে এখনো এইভাবেই কিন্তু আমরা অ্যান্টিভেনম তৈরি করি। তারপর তার একটা প্রি ক্লিনিক্যাল এফিকেসি দেখে নেওয়ার প্রয়োজন পড়ে, যে এই অ্যান্টিভেনমটা কাজ করবে কিনা। এটাকে বলা হয় এফেক্টিভ ডোজ বা ED50, মিডিয়ান এফেক্টিভ ডোজ ডিটারমিন করা হয়। ED50 হচ্ছে যা অ্যামাউন্ট অফ অ্যান্টিভেনম দ্যাট সেফগার্ডস 50% অফ দ্য টেস্ট পপুলেশন। আমরা যাকে নিয়ে টেস্ট করছি সেটা অ্যানিমালও হতে পারে, অ্যানিমালই মোস্টলি হয়। তাহলে সেই অ্যানিমাল গুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কতখানি অ্যামাউন্ট অফ অ্যান্টিভেনম দিলে 50% টেস্ট পপুলেশন ভেনামের হাত থেকে বেঁচে যাচ্ছে। এর জন্য সবার আগে LD50 ভ্যালুটা বার করতে হবে, প্রত্যেকটি ভেনামের লিথাল ডোজটা। লিথাল ডোজটাকে তৈরি করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেনামটাকে স্যালাইনে ডাইলিউট করে ইঁদুরের মধ্যে, মাইসের মধ্যে অ্যাডমিনিস্টার করা হয়, এবং তারপর 24 আওয়ার্স ধরে দেখা হয় যে ডেথ এবং সার্ভাইভাল প্যাটার্নটা কিরকম। সেখান থেকে যে ডেথ এবং সার্ভাইভাল প্যাটার্নটা পাওয়া যায় সেখান থেকে ক্যালকুলেট করা হয় LD50 বা লিথাল ডোজ 50, কোন ডোজটাতে লিথালিটি ম্যাক্সিমাম। সেই LD50 ডোজের 5 টাইমস ডিফারেন্ট গ্রুপস অফ মাইসকে ইনজেক্ট করে দেওয়া হয় ভেনামের, এবং তারপর সেই ভেনামটার সঙ্গে অ্যান্টিভেনামটা মিশিয়ে তারপরে দেখা হয় মাইসের মধ্যে দিয়ে যে কি রকম বাঁচার প্রবাবিলিটি। সেখান থেকে অ্যান্টিভেনাম পোটেন্সি বার করা হয়। এখানে যদি আমরা অ্যান্টিভেনাম পোটেন্সি মেজার করি তাহলে ফর্মুলাটা এইরকম: CD-1, CD মিনস নাম্বার অফ চ্যালেঞ্জ ডোজেস ইউজড ইন এক্সপেরিমেন্ট। ED50 বার করার জন্য কতবার চ্যালেঞ্জ করেছি, বাই দ্য ED50 ভ্যালু ইনটু LD50 ভ্যালু অফ দ্য ভেনাম। এইভাবে অ্যান্টিভেনামের পোটেন্সি মেজার করা হয়, এবং এই পোটেন্সিটা যদি খুব হাই হয় তবেই সেটাকে অ্যান্টিভেনাম হিসেবে আমরা ইউজ করতে পারি। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ মিডিয়ান এফেক্টিভ ডোজ অর ED50 ক্যালকুলেশন। এটা যে কোনো অ্যান্টিভেনাম তৈরি করলে তার এই ক্যালকুলেশনটা করে নিতে হয়। অ্যান্টিভেনামের একটা প্রবলেম আছে, যেটাকে আমি প্রবলেম না বলে আবার কখনো কখনো বলবো ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। যে অ্যান্টিভেনাম যেমন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে রেইজ করে বাই মিনস অফ অ্যান্টিবডিজ টু নিউট্রালাইজ দ্য এক্সটার্নাল থ্রেট, যে ভেনামটা ঢুকেছে তাকে নিউট্রালাইজ করার জন্য যে অ্যান্টিবডি গুলোকে রেইজ করে, তেমনি এটা ব্লক করে অ্যান্টিজেনটাকে ফ্রম এক্সার্টিং ইন টক্সিক এফেক্টস। নিউরোটক্সিনটা যদি ব্লকড হয়ে যায় তাহলে নিউরোটক্সিক এফেক্ট দিতে পারবে না, এবং ফাইনালি লাইসোজোমাল ডিগ্রেডেশন হয়ে সেগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যান্টিবডি বাইন্ডিং এর একটা মেকানিজম আছে। অ্যান্টিবডি যেখানে অ্যান্টিজেনকে বাইন্ড করে সেটাকে আমরা বলি এপিটোপ প্যারাটোপ ইন্টারঅ্যাকশন। এই এপিটোপ প্যারাটোপ ইন্টারঅ্যাকশনটা ডিটারমিন্ড হয় কমপ্লিমেন্টারি ডিটারমিন রিজিয়ন বা সিডিআরস অফ দ্য অ্যান্টিবডির উপরে। ফলে যে অ্যান্টিবডি গুলো আমরা তৈরি করলাম অ্যান্টিভেনামের মধ্যে, সেগুলো অ্যান্টিজেনের কোন কোন এপিটোপে বাইন্ড করবে সেটা কিন্তু খুব স্পেসিফিক। Epitopes can be of two types: linear epitopes or conformational epitopes. Linear epitope মানে 1 2 3 4 5 6 7 8 করে যে অ্যামাইনো অ্যাসিড গুলো পর পর গেছে সেগুলোকে আমরা বলি লিনিয়ার এপিটোপস, যেগুলো কন্টিনিউয়াস রেসিডিউস। আর কনফর্মেশনাল এপিটোপস গুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস রেসিডিউস, মানে 3 4 5 6 থেকে আবার একটু পরে হয়তো 101 102 103 103 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড। সেগুলো এমনিতে পলিপেপটাইড চেনে অনেক দূরে আছে, কিন্তু কনফর্মেশনটা এমন, স্ট্রাকচারটা এমন যে তারা কাছাকাছি চলে এসছে। এইরকম যদি হয় তাহলে দু রকম ক্রস রিঅ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। যদি আমরা লিনিয়ার এপিটোপে দেখি তাহলে কিন্তু খুব প্রচুর পরিমাণে ক্রস বাইন্ডিং হয়, কেননা লিনিয়ার এপিটোপে তো জাস্ট একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রেচ, অনেকটা প্রাইমারি স্ট্রাকচারের মতো। ফলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রস বাইন্ডিং হয়, মানে একটা সাপের অ্যান্টিভেনাম অন্য সাপের ভেনামের সঙ্গে বাইন্ড করতে পারে। দিস ইজ আ ভেরি 100% চান্সেস থাকে সেখানে ক্রস বাইন্ডিং এর। কনফর্মেশনাল এপিটোপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে ওখানে অ্যান্টিবডি ক্রস বাইন্ডিং হতে পারে যদি স্ট্রাকচারাল সিমিলারিটি অফ দ্য এপিটোপ হয়। তার মানে ডিফারেন্ট সাপের অ্যান্টিভেনামের মধ্যে যদি স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে তবেই কিন্তু কনফর্মেশনাল এপিটোপ ড্রিভেন ক্রস রিঅ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। আমরা ক্রস রিঅ্যাক্টিভিটিটা কিন্তু চাইছি, আমি আগেই বলে এসেছি, পলিভ্যালেন্ট হলে ভালো হয়। তাহলে ক্রস রিঅ্যাক্টিভিটি যখন চাইছি তখন আমাদের এগুলোকে কনসিডার করতে হবে। ক্রস রিঅ্যাক্টিভিটির ক্ষতিও আছে, সেটা পরের পার্ট। কিন্তু আগে যখন আমি লোকটাকে বাঁচানোর চেষ্টা করব, আমি চেষ্টা করব ক্রস রিঅ্যাক্টিভ হওয়ার, কারণ আমি খুব স্পেসিফিক্যালি জানি না যে এক্স্যাক্টলি কোন স্নেকটা বাইট করেছে, এবং এই তাতে মনোভ্যালেন্ট দিয়ে আমি কোনো রিস্ক নিতে পারছি না, সেই জন্য ক্রস রিঅ্যাক্টিভ হলে ভালো হয়। এই ক্রস রিঅ্যাক্টিভিটি কত রকমের দেখা গেছে, যেমন ইমিউনো ডিফিউশন, যেটার কথা একটু আগে বলছিলাম,
একটা এগার প্লেটের মধ্যে ছোট ছোট ওয়েল বানিয়ে আমরা তার মধ্যে অ্যান্টিবডি দিয়ে এবং অ্যান্টিজেন দিয়ে খুব সুন্দর প্রেসিপিটিন লাইন্স দেখতে পাই, এবং তাই থেকে বুঝতে পারি যে কোনটা কার সঙ্গে সিমিলার, কোনটা কার সঙ্গে ডিসিমিলার। এখানে একটা ক্রস রিঅ্যাক্টিভিটি ছবি দেখানো হয়েছে গ্রিন মাম্বা আর ব্ল্যাক মাম্বার মধ্যে, অ্যান্টিভেনামের মধ্যে। এখানে যে ধরনের একটা প্রেসিপিটিন আর্ক পাওয়া গেছে অক্টাল লার্নিং মেথডে, এটাকে বলা হয় সিমিলারিটি। দ্যাট মিনস দে আর ক্রস রিঅ্যাক্টিভ। তার মানে এই পার্টিকুলার অ্যান্টিভেনামটা দিয়ে আমি দুটোকেই ট্রিট করতে পারবো, গ্রিন মাম্বার বাইট অথবা ব্ল্যাক মাম্বা বাইট। কিন্তু তারপরেই একটা আছে গ্রিন মাম্বার সঙ্গে এম নাইগ্রোসিনকটাস, এই অ্যান্টিভেনামটাকে যদি রাখি তাহলে কিন্তু এই ধরনের কোনো আর্ক দেখতে পাচ্ছি না। দিস ইজ দ্য প্রেসিপিটিন আর্ক, এইটাকে বলা হয় প্রেসিপিটিন আর্ক, হুইচ ইজ মিসিং হিয়ার। এখানে কিন্তু এরকম কোনো আর্ক পাওয়া যায়নি অ্যাগার ইমিউনোডিফিউশন করে। ফলে আমরা এই ধরনের ইমিউনোডিফিউশন করে কোন অ্যান্টিভেনাম কোন পার্টিকুলার ভেনামের সঙ্গে কাজ করবে সেগুলো কিন্তু ডিটারমিন করে নিতে পারি। ইভেন উই ক্যান ইউজ ইমিউনোব্লটিং। এখানে সুবিধা হচ্ছে ইমিউনোব্লটিং করলে ওখানে যেমন অ্যাজ এ হোল টোটাল ভেনামটাকে বা অ্যান্টিভেনামটাকে আমরা স্টাডি করছি, এখানে কিন্তু আমরা মলিকুলার ওয়েট অনুযায়ী, আইসোইলেকট্রিক পয়েন্ট অনুযায়ী, তাদের ইলেকট্রিক চার্জ অফ দ্য টক্সিনস সেগুলোকে ইউটিলাইজ করে বোথ ওয়ান ডাইমেনশনাল অ্যান্ড টু ডাইমেনশনাল ইমিউনোব্লটিং করতে পারি। এবং এটা খুব পপুলার এখন 2D ইমিউনোব্লটিং, যেটা করে কিন্তু এক্স্যাক্টলি কোন পার্টিকুলার টাইপ অফ টক্সিন তার সঙ্গে এই ভেনামটা ক্রস রিঅ্যাক্ট করছে, অ্যান্টিভেনামটা ক্রস রিঅ্যাক্ট করছে, সেটা আমরা বুঝতে পারি। পাশে একটা ছবি দেওয়া আছে, এখানে একটা মোনোস্পেসিফিক অ্যান্টিবডি ইউজ করা হয়েছে, মানে একটি স্নেকের ভেনামের এগেনস্টে তৈরি করা অ্যান্টিবডি, কিন্তু সেটা এটা হচ্ছে তার ইলেকট্রোফোটোগ্রাম এ ছবিটা, এন্ড বি পার্টে দেখানো আছে তার ওয়েস্টার্ন ব্লটিং বা ইমিউনো ব্লটিং প্রোফাইল, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এরকম ভাইপারের সঙ্গে, এই নামগুলো দেওয়া আছে ভাইপার বেরাস, ভাইপার অ্যাসপিস, এই অনেকগুলোর সঙ্গে কিন্তু এরা বাইন্ড করছে। দ্যাট মিনস ইটস আ ভেরি হাইলি ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি, দো ইট ইজ মোনোস্পেসিফিক। একটা থেকে তৈরি হয়েছে কিন্তু অনেকগুলো ইউরোপিয়ান ভাইপারের টক্সিনকে ওরা ক্রস রিঅ্যাক্ট করতে পারছে। দিস ইজ গুড বিকজ আমরা জানি না এক্স্যাক্টলি কোন ভাইপার, তার স্পিসিস নেম ইটস ভেরি ডিফিকাল্ট। ভাইপার বাইট বলতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কোন স্পিসিস বাইট করেছে ইটস নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড। তারা যদি এরকম ক্রস রিঅ্যাক্টিভ একটা আমাদের কাছে অ্যান্টিভেনাম বা সেরাম পুল থাকে, তাই দিয়ে কিন্তু আমরা ওকে সার্ভাইভ করাতে পারবো পেশেন্টটাকে। এবং আমরা যদি এলাইজা করি হোল ভেনাম বা ভেনাম ফ্র্যাকশন এলাইজা, তাহলে এটা আরো অনেক সহজে বোঝা যায়। এলাইজাকে ইউজ করে আমরা ক্রস বাইন্ডিং অফ অ্যান্টিভেনাম অফ টু ডিফারেন্ট ভেনাম, সেটা ভীষণভাবে স্টাডি করা হয়, অনেক ধরনের স্নেকে করা হয়েছে। এখানে একটা এক্সাম্পল পাশে আমি দিয়ে রেখেছি, এখানে ক্রস রিঅ্যাক্টিভিটি দেখা যাচ্ছে রেড বেলিড ব্ল্যাক স্নেক ভেনাম, টাইগার স্নেক ভেনাম এবং ব্রাউন স্নেক ভেনাম, তিনটের এগেনস্টেই আমরা এই ভেনামগুলোর এগেনস্টে একটাই অ্যান্টিভেনাম দিয়ে কিন্তু স্টাডি করেছি, সেটা টাইগার স্নেক ভেনাম। এবং দেখা যাচ্ছে তিনটের ক্ষেত্রেই কিন্তু খুব লিনিয়ারলি, যদিও এই রেডটা মিনস বিএসবির ক্ষেত্রে অতটা নয়, কিন্তু আরবিবিএস মিনস ব্ল্যাক রেড বেলিড ব্ল্যাক স্নেক ভেনাম এবং টাইগার স্নেক ভেনাম, এদের দুজনকার কিন্তু রেসপন্সটা খুবই লিনিয়ারলি একই সঙ্গে বাড়ছে। যত ভেনাম কনসেন্ট্রেশন বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি এলাইজাতে অ্যান্টিভেনাম বাইন্ডিং বেশি হচ্ছে। একই অ্যান্টিভেনাম দিয়ে দুটো স্নেককে ইজিলি আমরা ক্রস রিঅ্যাক্ট করাতে পারছি। এই ধরনের স্টাডিগুলো সবকটাই বিভিন্ন রিসার্চ পেপার থেকে আমি এগুলো দিয়েছি। দিস ইজ আ ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং স্টাডিজ। কিন্তু প্রবলেম আছে, অ্যান্টিভেনাম যদি ক্রস রিঅ্যাক্টিভ হয়, অ্যান্টিভেনামে যদি অনেক কম্পোনেন্ট থাকে, তাহলে যে প্রবলেমগুলো হয় সেগুলো আগেই বলে এসেছিলাম। প্রথম প্রবলেমটা বি পার্টে লেখা আছে, 70% অফ দ্য অ্যান্টিবডিজ আর নন নিউট্রালাইজিং। ভেরি ডিফিকাল্ট। সবসময় যে আমি স্নেকের ভেনাম নিয়ে একটা হর্সের মধ্যে সেই অ্যান্টিভেনামটা তৈরি করে হিউম্যানকে দিলে সেটা 100% অ্যাকশন দেবে এরকম নয়। অনেক অ্যান্টিবডি কিন্তু নন নিউট্রালাইজিং, দে মে নট ওয়ার্ক। আবার অনেকগুলো আইজিই মেডিয়েটেড অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করতে পারে, এবং সেই অ্যালার্জিক রিঅ্যাকশন ইজ ভেরি ডেঞ্জারাস, এবং সেটাই কিন্তু লাইফ থ্রেটনিং হতে পারে। মানে অ্যান্টিভেনাম ট্রিটমেন্টটাই অনেক রকমের প্রবলেম তৈরি করতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস তৈরি করতে পারে, আর্থারাইটিস করতে পারে, ভাস্কুলাইটিস করতে পারে, এই ধরনের প্রবলেমগুলো তৈরি করতে পারে। সেই জন্য বারবার করে চেষ্টা করা হচ্ছে কি করে অ্যান্টিভেনামের মধ্যে থেকে একেবারে স্পেসিফিক পোর্শনটা থাকবে, বাকি সবটাকে বাদ করে দেওয়া যায়। তার জন্য অ্যাফিনিটি কলাম কাস্টমাইজেশন করা হয়েছে। এখানে এই যে পাশের ছবিটায় রয়েছে, এরকম অ্যাফিনিটি কলাম বানিয়ে প্রথমে অ্যান্টিভেনাম দিয়ে সেটাকে ইমোবিলাইজ করে দেওয়ার পর তার উপরে যদি ভেনামটাকে আমরা ঢেলে দিই, তাহলে এই ভেনামের অন্যান্য কম্পোনেন্ট গুলো সেগুলো সব ওয়াশ আউট হয়ে বেরিয়ে চলে যাবে। শুধুমাত্র যেটা একেবারে টিপিক্যালি ফর দিস
অ্যান্টিভেনাম, যে ভেনামের কম্পোনেন্টটা শুধুমাত্র এই অ্যান্টিভেনামের সঙ্গে বাইন্ড করার, সেটাই এখানে বাইন্ড করে থাকবে। এভাবে একটা খুব ভালোভাবে আমরা আনবাউন্ড ভেনাম কম্পোনেন্ট গুলোকে আলাদা করে দিতে পারবো, এবং তারপরে আমরা কিন্তু ওখান থেকে এক্স্যাক্টলি যেটুকু একদম প্রিসাইজলি পারফেক্ট ভেনাম কম্পোনেন্ট যেগুলোর সঙ্গেই বাইন্ড করার কথা ওই অ্যান্টিবডিটার, সেটাকে আলাদা করে নিতে পারবো। তাহলে ভেনাম কম্পোনেন্ট গুলোকে আলাদা করে নিলে আমরা ফাইনালি অ্যান্টিবডিটাকে একেবারে পিওরেস্ট ফর্মে পেয়ে যাব। এইভাবে এই মেথড গুলোকে ইউজ করা হয়। আমরা যদি এই পুরো ভেনাম অ্যান্টিভেনামের থিওরিটাকে দেখতে শুরু করি, 1894 থেকে যখন ওই ব্যাসিলাস খামেটুয়েলিন মানে টিউবারকুলোসিসের ভ্যাকসিন বেরোলো, তখন থেকেই এই গল্প শুরু হয়েছে। 1924 এ প্রথম এই স্নেক অ্যান্টিভেনাম ব্যবহার করা শুরু হয়। 1930 তে সেটাকে অ্যামোনিয়াম সালফেট প্রেসিপিটেট করে কনসেন্ট্রেট করে ব্যবহার করা শুরু হলো। তারপর 1936 এ আমরা দেখবো অ্যান্টিবডি গুলোকে ব্রেক ডাউন করে পেপসিন বা প্যাপেন দিয়ে কেটে ফ্যাব ফ্র্যাগমেন্ট গুলোকে আলাদা করে তাই দিয়ে আরো ইমপ্রুভ করা হলো স্পেসিফিক অ্যাক্টিভিটি। 1970 তে পিউরিফিকেশন মেথডটা আরো অনেক বেটার কন্ডিশনে গেল। তারপর সেটাকে লায়োফিলাইজ করা হলো, ফ্রিজ ড্রাই করে স্টেবল করার চেষ্টা হলো। এরকম করে করে একটার পর একটা বছর গেছে এবং নানা রকমের ডেভেলপমেন্ট হয়েছে। অ্যারোটা ওখানে শেষ করে দিয়েছি 2014 এ, তার কারণ তার তলার ছবিটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে আজকের দিনের ইমিউন থেরাপি। ইট ইজ নট দ্যাট যে অ্যান্টিবডি থেরাপি যে ভ্যাকসিনের কথা আমরা এত শুনছি করোনা ভাইরাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে সব ভ্যাকসিন গুলোই কিন্তু এক্স্যাক্টলি যে অ্যান্টিবডি গুলো আমাদের শরীরে দেওয়ার চেষ্টা করা হয়, সবসময় সেই অ্যান্টিবডি গুলো কিন্তু হোল আইজি নয়, একটা এইরকম স্ট্রাকচার নয়, তার ফ্যাব ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টটাই অ্যান্টিজেনকে বাইন্ড করে। সুতরাং এই তলার এফসি ফ্র্যাগমেন্টটা ইউজলেস, সেটাকে বাদ দিয়ে এইটুকু দেওয়া হয়েছে। ফলে এফসি ফ্র্যাগমেন্টটার সঙ্গে রিলেটেড যে সমস্ত ডিফিকাল্টি গুলো ছিল, যেগুলো আমাদের শরীরে নানা রকম রিয়াকশন তৈরি করতে পারতো, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে সিঙ্গেল ফ্যাব মানে একটাই মাত্র ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, তাকে ইউজ করা হয়েছে। তারপরে এই ফ্যাবের মধ্যে যে উপরের দিকের অংশটা, যেটাকে আমরা বলি হাইপার ভেরিয়েবল রিজিয়ন অফ দ্য অ্যান্টিবডি, যেটা মোস্ট রিঅ্যাক্টিভ এবং সবচেয়ে বেশি ডাইভার্সিফাইড, সেইগুলোকে জুড়ে ডাই অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। তারপরে সিঙ্গেল সেল অ্যান্টিবডি, এরকম সিঙ্গেল চেন অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে, মানে একটাই চেনের মধ্যেই অ্যান্টিবডিটা। এগুলো কিন্তু রিকম্বিনেন্ট প্রোডাক্টস, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। এবং তারপরে সিঙ্গেল ডোমেন অ্যান্টিবডি, এইভাবে স্পেসিফিসিটি বাড়ানো হয়েছে। একটা হোল অ্যান্টিবডির তুলনায় যদি আমরা শুধু একটা হাইপার ভেরিয়েবল রিজিয়নকে ইউজ করি, তাহলে কিন্তু আরো আরো অনেক বেশি স্পেসিফিক রেসপন্স আমরা পেতে পারি। ফিউচার স্ট্র্যাটেজিতে এখন যা করা হচ্ছে সেগুলোর সঙ্গে আরো যে জিনিসগুলো করা হচ্ছে, সেটা হচ্ছে যে রিকম্বিনেন্ট মিনিমাল অ্যান্টিভেনাম প্রোডাকশন, ভেনাম প্রোডাকশন, এইসব করা হচ্ছে। একেবারে জেনেটিক লেভেলে নিয়ে গিয়ে টক্সিন জিনগুলোকে বার করে এনে সেইগুলোকে ফাজ ডিসপ্লে করানো হচ্ছে, ব্যাকটেরিওফাজের মেমব্রেনে সেগুলোকে ডিসপ্লে করিয়ে একদম স্পেসিফিক ফাজ লাইব্রেরি তৈরি করে, ব্যাকটেরিওফাজ লাইব্রেরি তৈরি করে, সেই লাইব্রেরির মধ্যে থেকে এক্স্যাক্ট ভেনাম কম্পোনেন্ট গুলোকে জেনেটিক্যালি আইসোলেট করে সেইগুলোর এগেইনস্টে হিউম্যান অ্যান্টিভেনাম অ্যান্টিবডি তৈরি করে সিনথেটিক অ্যান্টিভেনাম তৈরি করা হচ্ছে, হুইচ আর অফ মাচ মোর স্পেসিফিক নেচার। এগুলোকে জিনোম গাইডেড ফিউচার অ্যাপ্রোচ বলে আমরা বলছি। এই ফিউচার স্ট্র্যাটেজি গুলো কিন্তু অলরেডি ইনভোগ, মানে অলরেডি বিভিন্ন দেশে এগুলো চেষ্টা করা হচ্ছে। এরপর মলিকুলার ডকিং মেথডস এসে গেছে এখন আমাদের কাছে, জিনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, বায়োইনফরমেটিক্স, ফার্মাকোজিনোমিক্স, যেখানে আমরা বলছি পার্সোনালাইজড মেডিসিন। সেই দিক থেকে আমরা একেবারে পার্টিকুলার নিউ ড্রাগ লিড বার করার চেষ্টা করছি। এবং শুধুমাত্র যে অ্যান্টিভেনামের ক্ষেত্রে এটা ব্যবহার করছি তাই নয়, এই পার্টিকুলার যে ভেনাম গুলো আছে সেগুলো থেকে যে ভীষণ ইউজফুল ড্রাগস তৈরি হতে পারে, সেগুলোতেও এগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা জিনোমটা জেনে ফেলেছি, প্রায় অল দ্য স্নেকস জিনোমস আর অলরেডি ইন দ্য লিস্ট। সাপের যে জিনোমটা, সেটা কিন্তু অলরেডি তার সিকোয়েন্স গুলো অলরেডি আছে। সেখান থেকে তার যে ট্রান্সক্রিপ্টোমিক্স, মানে তার যে ট্রান্সক্রিপ্টোমটা তৈরি হতে পারে, সেখান থেকে যে আরএনএ গুলো তৈরি হতে পারে, বা সেখান থেকে যে প্রোটিন গুলো তৈরি হতে পারে, সেই প্রোটিওমিক্স করে সেগুলোকে প্রেডিক্ট করা হচ্ছে। এই সমস্ত গুলোকে টানেলিং করলে আমরা বলি বায়োইনফরমেটিক্স, যেখান থেকে আমাদের ফার্মাকোজিনোমিক্স এর যুগ আসছে, যেখানে আমরা পার্টিকুলারলি কোন পার্টিকুলার এরিয়ার জন্য ইউজফুল হবে সেই ধরনের আমরা অ্যান্টিভেনাম তৈরি করতে পারি। এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশের সব জায়গায় কিন্তু অ্যান্টিভেনাম তৈরি করা হয় না। এমন এমন জায়গায় অ্যান্টিভেনাম তৈরি করা হয় যেখানকার সাপের সঙ্গে এখানকার সাপের প্রায় কোনো মিল নেই।
ভ্যাকসিনের তাদের টক্সিনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ফলে যে অ্যান্টিভেনমটা আমরা ইউজ করি সেটা এখানে একদম 100% ম্যাচ করে না, ফলে অ্যান্টিবডি গুলো কিন্তু পার্টিকুলারলি পুরোটাকে নিউট্রালাইজ করতে পারে না, ফলে নানা রকমের প্রবলেম শুরু হয়। এই জন্য নানা রকমের স্টাডিজ এই সমস্ত করা হচ্ছে, এবং এই যে পার্টিকুলার কোর্স গুলো এখন আমরা করছি বিভিন্ন কলেজে, যেটা এখানে ঝাড়গ্রাম রাজ কলেজে অর্গানাইজ করছে, দিস ইজ বিকজ টু জেনারেট অ্যান অ্যাওয়ারনেস এগেইনস্ট দিস সিক ভেনমস। আমরা কিন্তু ভুলভাবে ট্রিটমেন্ট করে আসছি এতদিন ধরে, ফলে আমাদের ট্রিটমেন্টের রেজিমটাকে চেঞ্জ করতে হবে, আমাদের নতুন নতুন ভ্যাকসিন তৈরি করতে হবে যেটা এরিয়া স্পেসিফিক, যাতে সবাই একই রকমের ভ্যাকসিন হিমাচল প্রদেশেও যে নিচ্ছে বা চেন্নাইতে যে নিচ্ছে, আবার এই ওয়েস্ট বেঙ্গলেও যে নিচ্ছে একই অ্যান্টিভেনাম, তাই দিয়ে ট্রিটমেন্ট করার ফলেই কিন্তু অনেক রকমের প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ স্নেক ভেনামের রিসার্চে কিন্তু এখন আমরা অনেকটা এগিয়ে গেছি। এখন আমাদেরকে এই ফার্মাকোজিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, জিনোমিক্স এই সমস্ত ইউজ করে একদম পার্টিকুলার লিড বার করতে হবে, যেটা ওই পার্টিকুলার এরিয়ার টক্সিনের সঙ্গে সবচেয়ে ভালো খাপে খাপ লাগবে এবং তাকে নিউট্রালাইজ করবে। আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা সবসময় যখন স্নেক ভেনামের কথা বলি, অ্যান্টিভেনামের কথা বলি, আমাদের মাথায় সেই বিগ ফোর ইন্ডিয়ান মেজর স্নেক গুলোর কথাই মাথায় ঘুরতে থাকে। ভেনাম প্রোফাইলিং করতে গিয়ে কিন্তু অনেকেই স্টাডি করে দেখেছেন যে অনেকগুলো নেগলেক্টেড স্নেকস আছে, ইন্ডিয়ান স্নেকস, হুইচ আর ভেরি ভেরি ডেঞ্জারাস, কিন্তু তাদের এগেনস্টে অ্যান্টিভেনাম কিন্তু নেই আমাদের কাছে। ফলে এই যে সমস্ত সাপগুলোর কথা এখানে বলেছি, এই স্নেক গুলোর এগেনস্টে কিন্তু স্নেকের ভেনামের এগেনস্টে কিন্তু অ্যান্টিভেনামের প্রয়োজনীয়তা আছে। রিসার্চ চলছে, প্রোফাইলিং হচ্ছে, হয়তো কিছু কিছু বেরিয়েওছে, কিন্তু আরো অনেক বেশি প্রয়োজন। এবং যেটা বারবার করে বলছি, নাজা নাজা অফ মহারাষ্ট্র উইল নট প্রডিউস দ্য সেম টক্সিন অ্যাজ নাজা নাজা অফ ওয়েস্ট বেঙ্গল। কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। এই যে স্পিসিস স্পেসিফিক ডিফারেন্স, এই যে এরিয়া স্পেসিফিক ডিফারেন্স, সেইগুলোকেও কনসিডার করতে হবে আমাদের, যদি আমরা পার্টিকুলারলি একটা বেস্ট অ্যান্টিভেনম তৈরি করার কথা ভাবি। আর বেশি কিছু বলার নেই, এইটুকুই আমার বলার ছিল। এই ইনস্টিটিউট 1899 থেকে, হ্যাপকিন্স ইনস্টিটিউট অফ মহারাষ্ট্র, এটা আমাদের স্নেক ভেনাম তৈরি করে চলেছে। ইন্ডিয়ার প্রায় প্রিমিয়ার সার্পেন্টেরিয়াম। এটা আমাদের এখনো অপেক্ষা করে থাকতে হয় এরা কি ধরনের স্নেক রিসার্চ, আমরা মোটামুটি ওয়েট করে হোক। আমি খানিকটা মেথড গুলোকে বলতে পেরেছি, যদি কোনো প্রশ্ন থাকে আমরা Hello, Rahul. Hello. If you have any question, I'm glad to answer. যতটুকু পারবো বলার চেষ্টা করব। Shariful, I think already I have told something in the message box. It is written in the message box. Okay. Shariful, একটু দেখো তো। ওকে স্যার, একটু দেখো। ওকে স্যার। আচ্ছা, না, কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না ওখানে। There is no question in the chat box. I hope they have all the answers by now. I actually tried to elaborate the methods used. One question is there. Venom can have different reactions. One minute. Sir, a particular venom can have a different reactions on different peoples. Very much. আমি তো একবারে বারবার I am telling this only, that every snake has its geographical origin, geographical location. Therefore, they must have some sort of difference. And every people who are getting this snake bite are also different. So it is always different. কারোর ক্ষেত্রে রিঅ্যাকশন এক এক রকমের হবেই, এবং স্নেক গুলোর ক্ষেত্রে, ভেনাম গুলোর ক্ষেত্রেও সেটা একই ধরনের ঘটনা। জেনেটিক্যালি উই আর ডিফারেন্ট, সো উই হ্যাভ টু গো ফর ফার্মাকোজিনোমিক্স। আমাদেরকে যে কোনো ভাবেই হোক পার্সোনালাইজড মেডিসিনের জগতে আসতেই হবে, আজকে হোক বা আজ থেকে 10-20 বছর বাদেও হোক। এর কোনো অল্টারনেটিভ নেই। একেবারে পার্সোনালাইজ হয়তো সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট জাতি ধরে ধরে, দ্যাট মিনস এক একটা লোকেশন এবং সেখানে কোন ধরনের মানুষ বাস করে, তাদেরকে ধরে ধরে আমাদের কিন্তু কিছু না কিছু এই ধরনের থেরাপিউটিক ব্যবস্থা ভাবতেই হবে, এবং সেই দিকেই আমাদের রিসার্চ চলছে। এখন আমরা যাই করছি সেগুলো কিন্তু ওই দিকেই টার্গেটেড। সব সময় কোন মানুষের কাছে কোন অ্যান্টিভেনামটা কার্যকর হবে বেশি, আবার কোন মানুষের কাছে কোন ভেনামটা বেশি কার্যকর হবে,
সেটা কিন্তু কমপ্লিটলি স্পিসিস স্পেসিফিক, এটা একেবারেই বলা যায় না। এনি মোর কোয়েশ্চেন? For antibody, snake venom is injected into horse. The snake venom does not produce any effect on horse. Definitely, কোনো একটা বাইরের জিনিস যখনই কোনো একটা অন্য অর্গানিজমের মধ্যে দেওয়া হবে, ইট ইজ ট্রিটেড অ্যাজ অ্যান্টিজেন। ডোন্ট ফরগেট দিস। সুতরাং কিছু না কিছু তো অবশ্যই ডিফারেন্স হবেই। জেনারেলি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে হর্স গুলো একটু মানে আউট অফ ইউজ হয়ে যায়, সেইগুলোকেই ব্যবহার করা হয় এই ধরনের কাজে। কিছু করার নেই, কিছু অ্যানিমালদের মতো স্যাক্রিফাইস করতেই হয় রিসার্চের জন্য। যদিও হয়তো অ্যানিমাল লাভার্স, জুওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের মনে হবে যে না সত্যি তো এটা ঠিক নয়, ইটস ট্রু, বাট কিছু করার থাকে না, কিছু কিছু তো এরকম করতেই হবে। যেমন আমরা টিটেনাস যে টিটেনাস ভ্যাকসিন, যেটা টেট ভ্যাক যেটা ব্যবহার করি, সেগুলোও তো কোনো না কোনো অ্যানিমালের মধ্যেই তৈরি করা হয়েছে। এবং সবসময় তো আর সম্ভব নয় কোন মানুষ হাত বাড়িয়ে বলবে যে ঠিক আছে স্নেক ভেনমটা আমার মধ্যে ইনজেক্ট করে দাও। So we have to take some animal models for this. Definitely হর্স এর মধ্যেও ডেফিনিট প্রবলেমস তৈরি করে, এবং প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে সেই প্রবলেমের জন্যই তো ইমিউনোলজিক্যালি রিঅ্যাক্ট করে অ্যান্টিবডিটা তৈরি করে, which is useful for us. Any more question? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি কোনো ব্যক্তিকে একবার সাপে কামড়ানোর পর এভিএস আমাদের ঠিক হয়ে গেল, যদি সেকেন্ড টাইম তাকে আবার স্নেক বাইট করে তাহলে কি তাকে এভিএস দেওয়া যাবে? হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে যে প্রথমবারে কোন স্নেক বাইট করেছে আর সেকেন্ড বারে কোন স্নেক বাইট করেছে, দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে তো দিতেই হবে, কোনো উপায় নেই। আর সেকেন্ডারিলি যদি একই স্নেক বাইট বারবার হয় তাহলেও আমাদের কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি আমরা যেটা দিচ্ছি সেটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি, ডাইরেক্ট অ্যান্টিবডিটাকে মানুষটাকে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু তার মধ্যে ইমিউন রিয়াকশনটাকে ইনিশিয়েট করার চেষ্টা করছি না। জাস্ট নিউট্রালাইজিং অ্যান্টিবডির একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে, যাকে ওই পার্টিকুলার মোমেন্টটায় সেই নিউরোটক্সিনটাকে বা সেই সাইটোটক্সিনটাকে সে ব্লক করতে পারে, তার অ্যাকশনটাকে বন্ধ করতে পারে। আর তারপরে বাকি যে হিলিংটা হবে সেটা কিন্তু ন্যাচারাল, মানুষ তার নিজের সিস্টেম দিয়েই তাকে হিল করে নেবে। কিন্তু ইন দ্য মিন টাইম এই সময় যদি টক্সিনটা নিউরোটক্সিক লেভেলে কাজ করতে শুরু করে দেয় তখন তো তাকে আর বাঁচানো যাবে না। ফলে ইট ইজ নট দ্যাট যে একবার অ্যান্টিভেনম দিলে পরে আমরা আরেকবার দেবো না, এটা কখনোই নয়। যখনই স্নেক বাইট হবে তোমরা তাকে অবশ্যই তুমি বলছি ইউ শুড ডু ওয়ান থিং, as early as possible take him or her to the hospital, because otherwise snake venom কিন্তু এত কিছু ভয়ের নয়। the first thing, আমাদের দেশে স্নেক বাইটে যে অ্যামাউন্টে লোক মারা যায় তার থেকে অনেক বেশি ভয়ানক সব ব্যাপার স্যাপার আছে। আমার ধারণা সুইসাইড করে তার থেকে অন্তত 50 গুণ বেশি লোক মারা যায়, ওটা কিছু ম্যাটারই নয়। সুতরাং স্নেক যদি বাইট করে তাহলে সবচেয়ে আগে যে কাজ সেটা হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে as early as possible, তাহলে কিন্তু ট্রিটমেন্ট হবে এবং সে বেঁচে যাবে। আর তার বাইরে যাই আমরা করব দ্যাট ইজ রং, কমপ্লিটলি রং। তার কিছু ব্যাপার নেই, তাকে ওখানটা বাঁধতে হবে, ওটাকে খুব ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, তার অন্য ট্রিটমেন্ট করতে হবে, নাথিং, জাস্ট টেক হিম অর হার টু দ্য হসপিটাল। যে করে হোক তাকে হসপিটালে পৌঁছে দাও, অ্যান্টিভেনাম যা আছে তাই দিয়ে ট্রিটমেন্ট হোক। আর যে স্বপ্নগুলো আমরা দেখছি, যে সমস্ত কথাগুলো আমরা বললাম, অ্যান্টিভেনাম যখন এর থেকে অনেক বেটার কোয়ালিটির হয়ে যাবে তখন তাকে আমরা স্পেসিফিক অ্যান্টিবডি দিয়ে একদম সুস্থ করে ফেলতে পারবো। অ্যান্টিভেনাম রিলেটেড যে সমস্ত সাইড এফেক্টস গুলো সেগুলো তার আর হবে না। এনি মোর কোয়েশ্চেন? If not, I think is Rahul there? সৈকত শেষ কর, এর উপরে একটু নোট দিয়ে শেষ করবি। হ্যাঁ, একটা কোয়েশ্চেন এসছে, ওটা হয়েছে অ্যান্টিবডি প্রোডাকশন, অ্যানসার হয়ে গেছে ওটা? ওটা তো হয়ে গেছে। তবে সুজয় লিখে থ্যাংক ইউ স্যার, সরি। হ্যাঁ, এই তো দুটো প্রশ্ন এসেছিল, সুজয় প্রশ্ন করলো না, কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই। I will request সৈকত সরকার to add some note on it. একটু শেষ করে কি নোট আর অ্যাড করব। আমার এটা নিয়ে যেটা বলা, লাস্ট যে অংশটা ছিল আর কি, সেটা হচ্ছে সেকেন্ড টাইম যদি একই
this is the problem that we are suffering from right now in the villages. This is a snake infested country. Okay, so there is high chance that one person who has been bitten by a particular snake will be bitten by, actually we the moment we are getting bitten by any snake, we are given antivenom against big four. Okay, it is not snake venom specific. So whatever snake has bitten us, if it is first time, second time, third time, whatever it is, if from the second time, what happens that your body is already primed against your first time exposure with antivenom. So from next time, what happens, your body treats that antivenom As an as antivenom. So the titer, next time the titer will be needed more, and plus second addition will be, you have to be carefully observed by the doctors, and for that matter only you need to keep a history of snake bite. The moment a person reaches one particular hospital or any facility, he is asked that whether this is his first time, because if it is his second or third time, then there is another regime of treatment. With antivenom, you have to have some other precautions also, because there is high chance that anti-serum reaction will take place next time more vehemently than the first one. Yes. এইটা আমাদের মাথায় রাখার দরকার, আর কিছুই না। থ্যাংক ইউ শান্তনুদা। আমি তো সমান এটা মিস করলাম, জাস্ট এক্ষুনি ঢুকলাম আর কি, দারুণ একটা কিছু মিস করলাম, আমি ইউটিউব থেকে দেখে নেবো, কোনো ব্যাপার না। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার রাহুল বল, কি বলবি? থ্যাংক ইউ শান্তনুদা। দেবুদা আছে কি? বল। দেবুদা আছে? না, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার যদি কোশ্চেন না থাকে, এবার তাহলে কি করে দেবে? Thank you Shantanu, thank you Shoika, and all the participants, you please note that tomorrow will be our last class. The class schedule will be as usual from 5 p.m. That day the class will be taken by another resource person, Sri Kaushik Rai, Sri Saurabh Rai, and after that you will have your examination. The examination will be done through Google form, which will be posted in the WhatsApp group, which have been already created. So you please answer them in the Google form and submit properly. After evaluation, you will get your certificate for maximum 10 to 15 days. Okay? So tomorrow will be আরেকটা রিকোয়েস্ট, শান্তনুদাকে যদি তুমি পারো তাহলে এই তোমার এই স্লাইডটা একটু শেয়ার করে দিও, প্রেজেন্টেশনটা। স্লাইডটা তাহলে আমি ওই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি নাকি? যে গ্রুপটা সেটা রিকোয়েস্ট করব। সুপ্রতিম জাস্ট বেরিয়ে গেল, দেখলাম। ঠিক আছে, আমি সুপ্রতিমকে বলে দিচ্ছি। ওকে, ওই সৈকত বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।